রাখতে চাই, যেখানে আপনাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য বাম কংগ্রেস একজোট হয়েছে এই নির্বাচনে আমরা প্রত্যেকেই জানি, সারা রাজ্যের মানুষ ইতিমধ্যেই অবগত হয়ে গেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা দাবি করছেন যে রাজ্যে প্রত্যাবর্তন হবে, 23-এ আবার বিজেপির সরকার। একবার সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা দেবেন কি করে এটা সম্ভব? সবাইকে নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি এবং স্বাগতম জানাচ্ছি আমাদের এই অমরপুরে। এবং আমাদের এই সভাতে যেসব বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা আছেন, আমার সিনিয়ররা এবং আমার সমতুল্য যারা আছেন, তাদেরকেও আমি অভিনন্দন জ্ঞাপন করছি এবং সম্মান জ্ঞাপন করছি এবং বড়দেরকে শ্রদ্ধা নিবেদন করছি। আমি প্রথমেই বলতে চাই, বাংলার একটি প্রবাদ আছে যে মাসতুতো ভাই। তো আপনারা সকলেই জানেন কে কে মাসতুতো ভাই হয়। যাই হোক, ভারতীয় জনতা পার্টি 2023 বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2018 বিধানসভার থেকেও অধিক আসন নিয়ে এই রাজ্যে ক্ষমতায় আসছে। সেটা আমার বলার কথা অপেক্ষা রাখে না, রাজ্যের মানুষ প্রমাণ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টির জনসমর্থন দিয়ে এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কাজকর্ম দিয়ে এবং ভারতীয় জনতা পার্টির যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস যে নিয়ে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এই মূল মন্ত্রটি নিয়ে রাজ্যের যে ৩৫ লক্ষ জনগণের জন্য কাজ করে যাচ্ছেন, সেই জিনিসগুলো নিয়ে যে আমাদের এই ভারতীয় জনতা পার্টির কার্যক্রমগুলি চলছে এবং সকলের সাথে সবাইকে নিয়ে আমরা ভারতীয় চলছি। এবং বিভিন্নভাবে এই যে পরিলক্ষিত হচ্ছে যে রাজ্যের মানুষ বিভিন্ন অংশ থেকে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে হাজারে হাজারে মানুষ ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছেন। তার উপর ভিত্তি করেই আমরা আগামী 2023 বিধানসভা নির্বাচন আগামী 16ই ফেব্রুয়ারি হতে যাচ্ছে, সেটা আগামী 2রা মার্চ ভোট বাক্সের মধ্যেই এই রাজ্যের মানুষ আবারও প্রমাণিত হবে গণতান্ত্রিক পদ্ধতিতে এবং সকলের আশীর্বাদ নিয়ে। যিনি সিপিআইএম থেকে প্রতিনিধিত্ব করছেন, আপনারা বলছেন পরিবর্তন, এনারা বলছে 23-এ আবার বিজেপির সরকার। কিসের ভিত্তিতে আপনারা পরিবর্তন বলছেন? আর আপনাদের এমনটা কেমন মনে হচ্ছে যে মানুষ এবার আপনাদেরকে ভোট দেবে? নমস্কার, আমি সিপিআইএম বামপন্থী ফ্রন্টের তরফ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। কুরুক্ষেত্র অনুষ্ঠান যারা সঞ্চালনা করছেন, যারা উদ্যোগ গ্রহণ করেছেন, তাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। প্রতি 5 বছর অন্তর অন্তর আমাদের দেশে বিভিন্ন স্তরে নির্বাচন সংগঠিত হয়। বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, নানান স্তরের যে নির্বাচন, এই সংসদীয় নির্বাচনে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন দল তারা অংশগ্রহণ করে নির্বাচনে জয়লাভ করবার জন্য সুনির্দিষ্ট কিছু কর্মসূচিকে সামনে নিয়ে। এখন শাসক দল থাকবে, শাসক দলের বাইরে বিরোধী দল থাকবে। শাসক দল তার যে নীতি, এই নীতি জনবিরোধী, তার বিরুদ্ধে মানুষের সামনে উপস্থিত করবে, মানুষকে সংগঠিত করবে। সরকারের নানান রকমের যে পলিসি, যেগুলি মানুষের হিতে কাজ হয়নি, মানুষ যদি মনে করে ইয়েস বিরোধী দলের বক্তব্য সঠিক, মানুষ পরিবর্তন চাইবেন। আমরা বামপন্থীরা পরিবর্তনটা কেন চাইছি? আমরা বামপন্থীরা পরিবর্তন চাইছি এই কারণে যে আমাদের দেশে এখন স্বাধীনতার 75 বছর উদযাপন চলছে। এই স্বাধীনতার 75 বছর উদযাপনের এই সময়কালে 8 বছর আমাদের দেশে মোদির নেতৃত্বে বিজেপি সরকার। আমাদের রাজ্যে 5 বছর 2জন মুখ্যমন্ত্রী, একজন বিপ্লব দেব আরেকজন মানিক শাহ, তাদের নেতৃত্বে সরকার। এখন এই যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে, মানুষ কেমন আছে? 2014 সালে আমাদের দেশে 1 লিটার কেরোসিন তেলের দাম ছিল 20 টাকা, 14 টাকা, এখন হয়েছে 100 টাকা। 2014 সালে 1 লিটার ডিজেলের দাম ছিল 60 টাকা, 65 টাকা, এখন 100 টাকা ছুঁই। 2014 সালে আমাদের বাজারে 1 লিটার সরষের তেলের দাম ছিল 120 টাকা, এখন দাম হয়ে গেছে প্রায় 200 টাকার কাছাকাছি। এই যে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি ডাবল ইঞ্জিনের সরকারের কারণে। কর্মসংস্থানের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর সংকট আমাদের দেশের মধ্যে। এই ডাবল ইঞ্জিনের সরকার হোক আর দিল্লির সরকারই হোক, ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট, ভয়ঙ্কর বেকারি সমস্যা। সমাধানের রাস্তা সরকার খুঁজে বের করতে পারলেন না। 2 কোটি চাকরি বছরে দেবেন, 15 লক্ষ টাকা করে ব্যাংকে ঢোকাবেন, এরকম প্রশ্ন তুলে 2014 সালে মোদির নেতৃত্বে সরকার তৈরি হয়। এই দেশের মানুষ দেখলেন
যে 2 কোটি চাকরি হলো না, 15 লক্ষ টাকা ঢুকলো না। সাংবাদিকরা যখন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করলেন যে আপনারা তো বলেছিলেন, তো ইয়ে তো জুমলা হয়, ভাষণ দেনে কা তরিকা হয়। ফলে ভাষণ দেনে কা তরিকায় এই কথা বলে যারা ভোট চাইছেন, ভোটের পর সাধারণ মানুষের অবস্থা মানুষ ভুগছেন। কাজ নাই, কর্ম নাই, খাদ্যের সংকট সারা ভারতবর্ষ জুড়ে। অক্সফামের রিপোর্ট বেরিয়েছে যে আমাদের পৃথিবীর মধ্যে যতগুলো দেশ আছে, ভারতবর্ষ তার মধ্যে অন্যতম, যেই দেশের মধ্যে সবচাইতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেশি। আমাদের দেশ গোটা পৃথিবীর মধ্যে যে কটা দেশ আছে বেকারের তালিকায় আমাদের দেশ সংখ্যার দিক থেকে সবার উপরে। ফলে সমাধানের রাস্তা আমাদের দেশের সরকার বের করতে পারলেন না। আমাদের দেশে জাতীয়কৃত যা সম্পদ আছে, 27টা ব্যাংক ছিল 12টা ব্যাংকে পরিণত হয়েছে। এই যে কয়েকটা ব্যাংক কমে গেল, এখানে রিক্রুটমেন্ট আর হবে না, ব্যাংকগুলি বন্ধ। আমাদের দেশের মধ্যে জাতীয় সম্পদ, যে সম্পদগুলির মধ্যে অন্যতম আমাদের দেশের বিমান। আমাদের দেশের মধ্যে স্বাধীনতার পর যারা সরকার তৈরি করেছেন, এইগুলিকে জাতীয়করণ করেছেন। 100টার উপর বিমানবন্দর প্রাইভেটাইজেশন হলো। আমাদের দেশের রেল দপ্তর, যেখানে কর্মসংস্থানের সবচাইতে বড় সুযোগ, এই রেল দপ্তরের অর্ধেক প্রায় প্রাইভেটাইজেশন করার উদ্যোগ গ্রহণ করেছে আমাদের দেশের সরকার। এখানে রিক্রুটমেন্ট বন্ধ। তো হবে কোন জায়গার মধ্যে? আমাদের দেশের কয়লা, খনি, এই যে জাতীয় সম্পদগুলি আছে, এগুলি শেয়ার বিক্রি করে আমাদের দেশের কয়েকজন কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছেন। আমাদের দেশের মধ্যে সরকার কাদের পক্ষ গ্রহণ করছেন? 11 লক্ষ কোটি টাকা এই দেশের কয়েকজন কর্পোরেটের ব্যাংকের ঋণ মুকুব করেছে আমাদের দেশের 8 বছরের মোদী সরকার। এই দেশের গরিব মানুষ, অমরপুরের মোদীর মানুষ কতগুলি মাইক্রো ফিন্যান্সের থেকে তারা ঋণ নিচ্ছেন। কেন? সংসার চলে না, তারা তাদের ছেলে মেয়ে রোজগারের ব্যবস্থা করতে পারছেন না, লোনই একমাত্র পথ, তাদের লোন তারা মুকুব করছেন না। ফলে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থনৈতিক হামলা, এই দুই সরকারের তরফ থেকে এই হামলার থেকে মানুষকে রক্ষা করবার জন্য পরিবর্তন ছাড়া মানুষের সামনে আর কোনো পথ নাই। এই পরিবর্তনের রাস্তায় মানুষকে নিয়ে এসে মানুষকে মুক্তির পথ দেখাতে আমরা বামপন্থীরা বলছি পরিবর্তন করতে হবে। আসুন আমরা লড়াই করি। বামপন্থীরা একটা সময়ে বলতো কংগ্রেসের কালো হাত ভেঙে দিন, গুড়িয়ে দিন। আজকে সেই কংগ্রেসকেই সাথে নিচ্ছেন কেন পরিবর্তন করার জন্য? প্রশ্ন হচ্ছে, আপনি যে পাড়ায় থাকেন সেই পাড়ায় আপনার বাড়িতে যদি আগুন লাগে, আপনার যে শত্রু সে যদি জল দিয়ে আগুন নেভাতে যায়, তাহলে আপনি যদি মনে করেন না তুমি বালতি দিয়ে জল দেবে না, তাহলে আপনার ঘরের আগুন নেভবে না। আজকে গোটা ভারতবর্ষের মধ্যে যে আগুন জ্বলছে, সে আগুন নেভানোর জন্য এই সমস্ত অংশের মানুষকে যুক্ত করে আমরা সংগঠিতভাবে মূল শত্রুর বিরুদ্ধে লড়াই করবার জন্য একটা মঞ্চে আমরা সামিল হয়েছি। আজকে ভয়ঙ্কর আমাদের দেশের যে সংকট, এই সংকটটাকে মোকাবিলা করতে হবে। বিকল্প একটাই রাস্তা, আমাদের দেশের যে নীতি মোদী সরকার গ্রহণ করেছে, এই নীতির পরিবর্তন আমরা চাই। এই পরিবর্তনের লড়াইয়ে আমাদের আহ্বানে সাড়া দিয়ে কংগ্রেস দল আমাদের সঙ্গে এসেছে। আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যেও তারা মনে করেছে এই রাজ্যের মধ্যে গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, তাকে পুনঃস্থাপন করতে হবে। এই প্রশ্নে আমরা একজোট হয়েছি। কংগ্রেসের সঙ্গে নীতিগত বিরোধ পূর্বেও ছিল, আজকেও আছে, ভবিষ্যতেও থাকবে। কংগ্রেস সরকারের সময়কালে যে সকল বাম কর্মীরা শহীদ হয়েছেন, যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছেন, যে সন্তান তার বাবাকে হারিয়েছেন, সেই শহীদের পরিবারগুলোকে কি জবাব দেবেন? সেই ইতিহাস আমরা বলবো না। নো, সেই ইতিহাস আমরা বলবো না। এটা ব্ল্যাক ডে, 88 থেকে 93 সাল সেই ইতিহাস। আপনি যদি মনে করেন তাজমহল শাহজাহান নির্মাণ করেনি, এটা আমেরিকার কোনো ভদ্রলোক নির্মাণ করেছে। মানুষ ইতিহাস ভুলে যাবে এই নির্বাচনে? মানুষ ইতিহাসকে মনে রাখবে, কিন্তু আমার সামনে এই মুহূর্তে যে শত্রু, তাকে মোকাবিলা করতে হবে। আমার পেটে ভাত নাই, আমার হাতে রোজগার নাই, যেগুলি তারা কেড়ে নিচ্ছে। যে শত্রু আছে আপনার সামনে, তাকে হটানোর জন্য আপনার যে শত্রু ছিল একটা সময়, ত্রিপুরা রাজ্যের জনগণ ঐক্যবদ্ধ হয়েছেন, ভূতে ভূতে ঐক্যবদ্ধ হয়েছেন, বাম কংগ্রেস তারা বুথ লেভেল ঐক্যবদ্ধ হয়েছেন। এই প্রশ্ন তুলে এখন আর লাভ নেই, মানুষ রাস্তায় নেমে গেছে। আমরা একবার তৃণমূলের কাছে যাব, তৃণমূল প্রতিনিধির কাছে জানতে চাই এই নির্বাচনের আগে আপনাদের যে অবস্থান এবং আপনারা কি চাইছেন, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কিভাবে নির্বাচনে লড়াই করছেন, সামগ্রিক বিষয়টা সংক্ষেপে যদি তুলে ধরেন। নমস্কার। আজকের এই শুভ সন্ধ্যার কুরুক্ষেত্রের এই আলোচনা যারা সঞ্চালনা করছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকের এই আলোচনা সভায় যে সমস্ত দর্শকরা উপস্থিত আছেন, অমরপুর বিধানসভা কেন্দ্রের আমার বয়োজ্যেষ্ঠ এবং আমার সমবয়সী এবং ছোটরা যারা আছেন, তাদেরকেও আমি আমার দলের তরফ থেকে ব্যক্তিগতভাবে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। এখানে প্রশ্ন হলো, ত্রিপুরা রাজ্যে 2023 সাধারণ বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন আপনারা লক্ষ্য করেছেন সারা ভারতবর্ষের একজনেই
মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, যিনি পরপর 3বার পশ্চিমবঙ্গে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রিত্ব করছেন, এবং ওনার সততা এবং নিষ্ঠা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ জানে। সেই আদর্শকে পথে করে আমরা নেমেছি, আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, কারণ আমরা জানি এই একমাত্র মহিলা, উনি একমাত্র মহিলা, উনি যা মুখে বলেন, যা প্রতিশ্রুতি দেন জনগণের সাথে উনি বাস্তবতা প্রয়োগ করেন। এখানে পত্রপত্রিকা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া টিভির মাধ্যমে অমরপুরের প্রত্যেকটি মানুষ হয়তো সচেতন আছেন, লক্ষ্য করছেন। তা আমরা সেই আদর্শকে পথে করে, আমরা মমতা ব্যানার্জি আদর্শকে পথে করে আমরা 2023 নির্বাচনে অবতীর্ণ হয়েছি। আমরা আমাদের সাধ্যমতো ক্যান্ডিডেট দিয়েছি, আমরা আমাদের শক্তি মতো আমরা নির্বাচনের প্রতিটি ঘরে ঘরে যাচ্ছি, আমরা প্রচারে যাচ্ছি, মানুষের আশীর্বাদ চাইছি। আমাদেরকে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছেন। এবার 2023 নির্বাচনে ফল কি হবে আমরা বলতে পারি না। জনতাই জনার্দন, জনতাই শেষ কথা বলবে। যে মুখ্যমন্ত্রীর আদর্শকে পাথেয় করে আপনারা চলতে চাইছেন, স্বপ্ন দেখছেন, যে মুখ্যমন্ত্রীর সততা নিষ্ঠার কথা আজকে আপনি এই জনগণের সামনে বলছেন এবং গোটা রাজ্যবাসী দেখতে পাচ্ছে এই অনুষ্ঠান, সেই মুখ্যমন্ত্রীর একাধিক সৈনিক এই মুহূর্তে জেলে আছে, কি বলবেন? আরে একাধিক সৈনিক জেলে আছে, এটা তো আপনারা জানেন। উনি তো সততার প্রতীক, আপনার বক্তব্য মোতাবেক নিষ্ঠার প্রতীক, সততার প্রতীক, নিশ্চয়ই। ওনার আদর্শকে পাথেয় করে আপনারা চলছেন, তাহলে জেলে যেতে হচ্ছে কেন? আর জেলে যেত, আমি একটা কথাই বলবো, সারা ভারতবর্ষের যত সমস্ত এজেন্সি আছে, ইডি বলুন, সিবিআই বলুন, যত সমস্ত এজেন্সিগুলো আছে, সমস্তগুলো বিজেপির নেতৃত্বাধীন সরকারের আয়ত্তাধীনে আছে। তারা কাটার পুতুল হয়ে বসে আছে। যেভাবে দেখছে মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষের ভিতরে একটা জনপ্রতিনিধি একটা তৈরি হয়েছে, সমর্থন তৈরি হচ্ছে মমতা ব্যানার্জিকে স্তব্ধ করার জন্য। ঠিক আছে, আমি ধরে নিলাম বিতর্কের খাতিরে আপনার বক্তব্য সঠিক যে ইডি সিবিআই বিজেপির হয়ে কাজ করছে। এবার বলছি আমার আরেকটা প্রশ্ন, মানুষ জানে, এগুলি মানুষ তো জানে। এরা আমাকে শুধু একটা প্রশ্নের উত্তর দিন। ইডি সিবিআই বিজেপির হয়ে কাজ করছে, এটা আপনাদের দীর্ঘদিনের বক্তব্য, সভা সমাবেশে আপনারা বলেন। অনুব্রত মণ্ডল যে জেলে আছে, তিনি কি গরু চুরির সাথে যুক্ত নয়? এটা দায়িত্ব নিয়ে বলবেন না, একবারও না। দায়িত্ব নিয়ে একবার বলুন, আমি আর একটি প্রশ্ন করবো না, একবার দায়িত্ব নিয়ে বলুন। প্রমাণ হয়নি, এখনো বিচারাধীন অবস্থায় আছে। প্রমাণ হয়নি যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনি দায়িত্ব নিয়ে বলুন না। প্রমাণ বলতে পারবেন, আপনি বলুন তাহলে। এখনো কোর্ট রায় দেয়নি, এখনো বিচারাধীন আছে উনি। আপনি তো বলছেন তাহলে আপনি কি করে বলতে পারেন উনি অপরাধী? আমি অপরাধী একটিবারের জন্য বলিনি, ভুল ব্যাখ্যা দেবেন না প্লিজ। আমার বক্তব্য হচ্ছে আপনি দায়িত্ব নিয়ে কি বলবেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা চক্রান্ত। বেশ, এটা চক্রান্ত। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। বিজেপি সরকারের সেন্ট্রাল আগামী দিনে চক্রান্ত প্রমাণিত এটা। হবে, সঙ্গে থাকবেন। পশ্চিমবঙ্গ বিজেপিকে, তৃণমূলকে স্তব্ধ করার জন্য একটা চক্রান্ত চলছে। বেশ, আরপিআই প্রতিনিধি, এই নির্বাচনের আগে আপনাদের কি ভূমিকা, কিভাবে লড়াই করছেন? শুভ সন্ধ্যা। আমি প্রথমে সবাইকে নমস্কার জানাই। আর আজকের বিশেষ আলোচনা ক্ষেত্রে কুরুক্ষেত্র 2023 সমস্ত প্রতিনিধিদের আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের আমরা সার্বসার্থী পুরো রাজ্যে পথ চলা শুরু 2011 সন থেকে। আমাদের যে আরপিআই, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, আমাদের এই পার্টির যে মহামহিম, যিনি আমাদের যে পার্টিকে যে রচনা করেছেন, যে সৃষ্টি করেছেন, ডাক্তার বি.আর. আম্বেদকর, ওনার কৃষ্টি, ওনার সংস্কৃতিকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আজকে আমরা রাজনীতির মঞ্চে। আপনারা জানেন ভারতবর্ষের সংবিধান ডাক্তার বাবা সাহেব আম্বেদকর রচনা করেছেন এবং ভারতবর্ষে উনি মন্ত্রীও ছিলেন একটা সময়। ওনার একটা কথা ছিল যে সবাইকে নিয়ে চলার যে অঙ্গীকার, সবাইকে নিয়ে বাঁচার যে অঙ্গীকার, ঠিক উনি সংবিধানের মাধ্যমে সবাইকে উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য একটা পরিকল্পনা করেছেন। আর ওখান থেকে উনি এই আরপিআই, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার হাত ধরে আজকে আমরা অমরপুর পর্যন্ত। আপনারা হয়তো সবাই জানেন ভারতবর্ষে এই যে আজকে বিজেপি গভর্নমেন্ট, এই বিজেপি গভর্নমেন্টকে কিন্তু বিজেপি গভর্নমেন্ট বলা হয় না, ওকে বলা হয় এনডিএ গভর্নমেন্ট। আজকে যারা মিতালিপনা যারা আছেন, আমার সঙ্গে আছেন, ওনারা তো বলছেন যে কেউ বলছেন মুস্তাফা ভাই, স্বাভাবিক কথা। আজকে যারা ছেলে হারিয়েছেন, যারা মার কোল খালি হয়েছে,
হাজারে হাজারে কর্মী, যৌবন, বৃদ্ধ সবই ধ্বংস হয়ে গেছে। তার পরিলক্ষিত সুরে সবাই, আপনারা সবাই অবগত আছেন, সারা ত্রিপুরা রাজ্যের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ জানে। আর সেই কমিউনিস্ট সম্বন্ধে সবাই জানেন, ভারতবর্ষের সর্বভারতীয় বিজেপি সম্বন্ধে সবাই জানেন, তৃণমূল সম্বন্ধে ভালো জানেন, কিন্তু আরপিএফ সম্বন্ধে হয়তো আপনারা অনেক কিছু জানেন না। আমাদের মূল লক্ষ্যই পিছিয়ে পড়া সমাজবর্গকে সবাইকে নিয়ে একসঙ্গে চলার এবং সার্বিক বিকাশের রূপরেখা তৈরি করা এবং ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠিত হওয়া। আমাদের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার আমাদের রুলস রেজুলেশন সমস্ত কিছু আমাদের একটা অন্যরকম, একটা ভিন্নতর। ঠিক আছে, আপনাদের যে গাইডলাইন আছে বা মানুষ আপনাদের যে ইতিহাস সে সম্পর্কে না হয় আপনারা সভা সমাবেশে এটা বলবেন। এখানে শুধুমাত্র বলুন কিভাবে গণদেবতাদের কাছে পৌঁছাচ্ছেন, কি বলছেন তাদেরকে গিয়ে, কতটুকু প্রত্যাশা আপনাদের, কি ফিডব্যাক পাচ্ছেন সেটা বলুন। দেখুন, সর্বপ্রথম এটা বলছি যে ত্রিপুরা রাজ্যের বুকে স্বাধীনতার পর থেকে কংগ্রেস, সিপিআইএম তথা তৃণমূল, বর্তমানে বিজেপি, সবাইকে দেখেছেন। আমার একটা সবার কাছে একটা বুঝার বিষয় বা জানার বিষয়, যে আপনাদের কাছ থেকে একটা শেখার বিষয়। প্রত্যেকটা রাজনীতি আঙ্গিনায় সবাই রাজনীতি করে, রাজনীতি যার যার আইডিওলজি নিয়ে, আমাদেরও আছে। কিন্তু একটাই বিষয় সবচেয়ে ভাবার, আর আজকে এই 2023 বিধানসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার কারণ একটাই বিষয়, যে সব ভাই সেই তৎকালীন সময় থেকে সেই সিপিএম, সেই কংগ্রেস শুধু সাধারণ গরিব ঘরের জন্য কাজ করছে, শুধু গরিবের দোহাই, শুধু গরিবের জন্য করছেন। দেখা যাচ্ছে কল্পতরু এমন একটা বটগাছ তৈরি করেছে, কি তৃণমূল বলুন, কি সিপিআইএম বলুন, আর কি কংগ্রেসই বলুন, আর বিজেপিই বলুন, এরা প্রতিনিয়ত স্বাধীনতার পর থেকে শুধু গরিবের জন্য করছে। গরিবের জন্য করতে করতে দেখা যাচ্ছে শুধু নেতা নেত্রী যারাই আছেন তারাই কোটিপতি হয়ে যাচ্ছেন, সেটা আর মাথা ঢুকছে না। ঠিক আছে, এই প্রশ্নটার উত্তর আমরা ওনার কাছ থেকে চাইবো। আমরা আরো একবার শাসক দলের যিনি প্রতিনিধি আছেন ওনার কাছে যাই। অনেকগুলো অভিযোগ বিভিন্ন সভা সমাবেশে আমরা আপনাদের যারা বিরোধী মঞ্চে আছেন তাদের কাছ থেকে শুনতে পাই। আজকেও যিনি বামফ্রন্টের তরফে প্রতিনিধিত্ব করছেন ওনার মুখ থেকেও শুনতে পেলেন সন্ত্রাস, গণতন্ত্র, তারপর বিজেপির সময়কালে দেশের সর্বনাশ হয়েছে, বিভিন্ন দিক উনি উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। কি বলবেন এগুলোর পরিপ্রেক্ষিতে? আমি একটা কথাই বলবো, এই রাজ্যের মানুষ জানে যে আমি তো আগের বিষয়টা তেমন জানি না। আমি যতটুকু বুঝি, আমার যতটুকু বুঝার বয়স হয়েছিল আমার ব্যক্তিগতভাবে, সেই আমি ছাত্র জীবন থেকে 1993 সাল থেকে, অর্থাৎ যখন তৃতীয় বামফ্রন্ট সরকার গঠন হয় তখন থেকেই আমি জানার চেষ্টা করছি। তার আগেরটা আমি নাই জানলাম, নাই বললাম, যতটুকু জানি। খুন সন্ত্রাসের কথা বললে 1993 সাল থেকে 2018 সাল অবধি খুনের দাগ অমরপুরের রাস্তায় এখনো মুছে যায়নি, রক্তের দাগ এখনো মুছে যায়নি। উত্তর দিতে পারবে না যদি আমি বলি এখন। আর আমি তার আগে একটা কথা বলবো, আমাদের দাদা যিনি বামফ্রন্ট থেকে যিনি আছেন উনি বলেছেন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি সম্পর্কে বলেছেন। সবচেয়ে লক্ষ্য করার বিষয় হচ্ছে উনি দ্রব্যমূল্যর যখন বিষয়গুলো বলছেন তার মধ্যে দ্রব্যর কিছু কিছু উল্লেখ করেছেন, যে কি শুধু একটাই জিনিস, তেল, কেরোসিন, ডিজেল আর সরিষার তেল, এইগুলো শুধু দ্রব্যের মধ্যে পড়ে, শুধু তেলটা। কারণ তেল জিনিসটা ওরা ভালোই জানেন, সেন্ট্রাল থেকে আজকের দিন অবধি কংগ্রেস দলের সাথে এই জিনিসটা তাদের বেশি ব্যবহার হচ্ছে। বিগত দিনগুলোতে ওরা সেন্ট্রালে ত্রিপুরাতে টিকে থাকার জন্য এই তেলটাই ব্যবহার করেছিল। আজকের দিনে যখন তারা বাজারে গিয়ে এই ত্রিপুরা রাজ্যে সন্ত্রাস তৈরি করার জন্য আবার যখন তারা জুটে যাচ্ছে, যখন বাজারে গেল যে তেলের দামটা বৃদ্ধি, তাদের একবারও মনে পড়েনি বয়স্কদের বৃদ্ধ ভাতার কথা, একবার মনে পড়েনি তাদের রেশনের চালের কথা, একবারও তাদের মনে পড়েনি যে এই চিনিটা রেশনের মধ্যে বদ্ধ করে দিয়েছিল বামফ্রন্ট। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর সেই চিনিটা আবার রেশনের মধ্যে আবার দিয়েছে, সেটা ভুলে যায়নি। আবার ভুলে গেছে তারা রেগার শ্রমিকের বৃদ্ধি, হয়তো সবটা হয়নি, যতটুকু ভারতীয় জনতা পার্টি এই অর্থনীতির অবস্থার মধ্যে তো ওরা করেছেন মাত্র 3 বছরের মধ্যে। অনেকে হয়তো ভাবতে পারে যে ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে 5 বছর, 2018 থেকে 2023 অবধি, কিন্তু আমরা প্রত্যেকেই জানি ভারতীয় জনতা পার্টির সরকার যদি অফিসিয়ালি কাজ করে থাকে তারা 3 বছর হয়েছে। 2 বছর করোনা মহামারীর জন্য অফিস আদালত থেকে ব্যবসায়ী প্রতিষ্ঠান, শ্রমজীবী অংশের মানুষ সকলেই সবটাই বদ্ধ ছিল। ভাই
স্তব্ধ হয়ে গিয়েছিল, সেই জায়গাটা থেকে আমরা উঠে এসেছি। একবারও বলেনি ফ্রি ভ্যাকসিনের কথা। উনি জানেন কি যে একটা ভ্যাকসিন যে রাজ্যের মানুষকে দেওয়া হয়েছে, দেশের মানুষকে পেয়েছে, কত টাকা তার মূল্য? বলেনি। দ্রব্যমূল্য যে কি কেরাসিন, ডিজেল আর সরষের তেল, তেল মারতে মারতে বেঁচে হয়ে গেছে গা, এখনো কংগ্রেস দলে গেছে। আজকে যে কিছু কিছু 60টি আসনের মধ্যে যে 60টি আসনের মধ্যে প্রার্থী দিচ্ছিল এরা ওরা আজকে কিছু উড্র হয়েছে কিসের মাধ্যমে? সেখানেও তেল লেগেছে, সেখানেও তেল লাগা হয়েছে। একবার বলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা, যে ওরা 25 বছরে কতটুকু দিয়েছিল আর ভারতীয় জনতা পার্টি এই 5 বছরে কতটুকু দিয়েছে। একবারও বলেনি যে কৃষি সম্মান নিধির কথা, যে আজকের এই রাজ্যের কৃষকরা কিভাবে পাচ্ছে, কত টাকা করে পাচ্ছে, কিভাবে উপকৃত হচ্ছে। একবারও বলেননি কৃষকদের ফসল বীমা যোজনার কথা, কিভাবে এই রাজ্যের কৃষকরা উপকৃত হচ্ছে। একবারও বলেনি জল জীবন মিশনের বাড়ি বাড়ি পাইপলাইন দিয়ে যে জল পৌঁছে দিয়েছে মানুষের বাড়ি বাড়ি, একবারও বলেনি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা বিনামূল্যে যে মানুষের বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দিয়েছে। যে সকল গরিব মানুষ স্বপ্নের বাইরে ছিল যে একটা ফ্রি তার বাড়িতে গ্যাস। আগে দেখতাম বিভিন্ন জায়গায় লাকড়ি বিক্রি হতো, আজকে কতটা জায়গায় লাকড়ি বিক্রি হয়? আজকে প্রত্যেকটা বাড়িতে গ্যাস আছে। বলতে পারবে গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে। আরে দাদা, গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে সেটা সার্বিক ভিত্তিতে, সেই জায়গায় শ্রমিকের হাজিরাও বৃদ্ধি হয়েছে, কর্মচারীদের বেতনও বৃদ্ধি হয়েছে, এবং সার্বিক সবকিছু তাল মিলে যে জিনিসপত্রের দাম দিন দিন যেভাবে বাড়ছে সবকিছু বাড়ছে। ঠিক আছে, আমরা খুন সন্ত্রাসের কথা বলছে, আমি খুন সন্ত্রাসের কথাও বলবো, আমি সবগুলো খুন সন্ত্রাসের কথা বলবো, নাম দিয়ে বলবো, জায়গা দিয়ে বলবো, কিভাবে হত্যা করা হয়েছে সেগুলোও বলবো, কোন সনে হয়েছে সেটাও বলবো, কোন দিনে হয়েছে সেটাও বলবো, কোন তারিখে হয়েছে সেটাও বলবো। আর একটু আটকে যাবে নির্বাচন আচরণবিধি আছে, কার নির্দেশে হয়েছে সেটা বলতে পারবো না। ঠিক আছে, অনেকগুলো অভিযোগ, অনেকগুলো ইস্যু সামনে আনলেন, কিভাবে খণ্ডন করবেন? ভক্তবাবু বলেছেন প্রশান্তবাবু, উনি বিজেপি করেন, স্বাভাবিকভাবেই ডাবল ইঞ্জিনের সরকারের ব্যর্থতা আড়াল করবার জন্য উনি ওনার কথা বলেছেন। সন্ত্রাসী যদি ত্রিপুরা রাজ্যের মধ্যে থাকতো তো 25 বছর টানা বামপন্থী ফ্রন্ট সরকার থাকতো না। 25 বছর আমরা ক্ষমতার মধ্যে ছিলাম। এই 25 বছরে একটা সময় ছিল ত্রিপুরা এক্সট্রিমিস্ট প্রবলেম ছিল। এই এক্সট্রিমিস্ট প্রবলেম মোকাবিলা বামফ্রন্ট সরকারই করেছে। শেষ পর্যন্ত দিল্লি সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, এবং কেন্দ্র এবং রাজ্যের মিলিত প্রয়াসে এই রাজ্যের গণতান্ত্রিক মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের রাজ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ কমেছে। এখন আমি বলছি, এখন এই সন্ত্রাসবাদীদের দ্বারা যারা নিহত হয়েছেন, হত্যা করেছে, তারা এটা সত্যি তার বিরুদ্ধে লড়াই আমরাও করেছি। আমি মাঝখানে একটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, আপনি বলবেন। একটা ছোট্ট প্রশ্ন, বিমল সিনহার হত্যাকাণ্ডটাকে সন্ত্রাসবাদী কার্যকলাপে ধরবেন নাকি এর বাইরে? সন্ত্রাসবাদী কার্যকলাপ, সন্ত্রাসবাদীরাই বিমল সিনহাকে হত্যা করেছে। এখন যাই হোক, এই 25 বছরে এই জাতীয় সমস্যা সন্ত্রাসবাদীদের দ্বারা ছিল। মূল্য বৃদ্ধির ইস্যু ভক্তবাবু বলেছেন, আমি 2-3টা মাত্র বলেছি। উজ্জ্বলা গ্যাসের কথা বলেছেন, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, আপনি যান আমাদের মালবাসা এডিসি গ্রাম, আপনি যান আমাদের মালবাসা কাসকো গ্রাম, উজ্জ্বলা গ্যাসের কানেকশন যারা পেয়েছেন, উজ্জ্বলা গ্যাস একদিকে চুলায় লাকড়ি দিয়ে তারা রান্নাবান্না করেন। শুধুমাত্র ওই জায়গায় না, শহরেরও বহু জায়গায় আপনি দেখবেন উজ্জ্বলা গ্যাস কেনার মতন অর্থ সামর্থ্য তাদের নাই। কেন? কারণ 2018 সালে একটা গ্যাস সিলিন্ডারের দাম ছিল 650 টাকা, আর আজকে একটা গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে 1200 টাকা। তিনি বলছেন মজুরি বৃদ্ধির কথা। কত টাকা মজুরি বৃদ্ধি হয়েছে? 2FA শ্রমিক, রেগার শ্রমিক যারা কাজ করছেন, 212 টাকা তাদের হাজিরা, শ্রমিকের মজুরি সরকারিভাবে। আগে কত ছিল? আগে কত ছিল? মজুরি বৃদ্ধির দায়িত্ব, মজুরি বৃদ্ধির দায়িত্ব, আমি বলছি প্লিজ মাইকটা দেবেন, প্লিজ মাইকটা। মজুরি বৃদ্ধির দায়িত্ব একটা রাজ্য সরকার, তার এখতিয়ারের মধ্যে পড়ে না। এটা রেগা 2FA শ্রমিকের মজুরি। আমাদের দেশে ওয়েজ বোর্ড আছে, আমাদের দেশে যারা একটু লেখাপড়া করেছেন, আমাদের দেশের সংবিধান জানেন বা পলিটিক্যাল সায়েন্সে আপনারা কর্মচারীদের ন্যায্য পাওনাগুলি কোথায় ছিল আপনার? দাঁড়ান, আমি বলছি, সপ্তম পে কমিশনের কথা বলছেন, সপ্তম পে কমিশনের কথা আপনারা বলছেন। সপ্তম পে কমিশন মানে ডাবল বেতন। একটা কেন্দ্রীয় সরকারের কর্মচারী যে পে স্ট্রাকচারে তারা বেতন পান, সেই পে স্ট্রাকচারে আমাদের রাজ্যের কর্মচারীরা বেতন পাওয়ার কথা ছিল।
আজকে সেই কর্মচারীরা সেই টাকা দাদা আমি অত কথা জানি না, কারণ আমার বাড়িতে চাকরি নাই। আপনার বাড়িতে চাকরি আছে, সেই হিসাবটা আপনি ভালো জানবেন। আমার বাড়িতে চাকরি নাই, আমি বলছি আমার অত হিসাব জানি না। আমি জানি কর্মচারীকে আপনার দিয়ে দেওয়া কথায় হয়েছে। কাট আপ করবার জন্য আপনি ভালো জানবেন, আপনার আমি বাড়িতে বলছি চাকরি আছে। আমি বলছি প্লিজ আপনার আমি বাড়িতে বলছি চাকরি আছে, আমি সেই হিসাবটা আপনি চাকরি ভালো করা জানবেন দাদা। চাকরি পাওয়া চাকরি করা অপরাধ না। অপরাধ না, ঠিক আছে, আমার কিন্তু চাকরি আপনার করা, সাথে চাকরি 100 পাওয়া অপরাধ না। আপনার সাথে 100 লোক ছিল, 5 জনের চাকরি হয়েছে। আমাদের দেশে কোটি কোটি বেকার, কেন আজকে কোটি কোটি রাস্তা? বেকার। কেন 5 আজকে রাস্তা? বছরে ডাবল ইঞ্জিনের সরকার, 5 বছরে ডাবল মোটটা ইঞ্জিনের ঘুরে দেবেন সরকার। না। 2018 মোটটা ঘুরে সালে দেবেন না। আমাদের সন্ত্রাস রাজ্যে কার্যকলাপের বেকারের কথা সংখ্যা সেটা ছিল নিয়ে বলুন না। 7 লক্ষের উপরে। হ্যালো। 50,000 করে বেকারের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ছিল। 2.5 লক্ষ ছেলে মেয়ের রাজ্য সরকারের দপ্তরে চাকরি হওয়ার কথা ছিল। কিন্তু 2 কতটুকু কোটি করে- চাকরি হয়েছে না, সেই হিসাবে আছে আমি কি? বলছি আমার সঠিক কথার নিয়োগ পরে- নীতির মাধ্যমে চাকরি আমার হয়েছে পরে কি? আমার আর যে সঠিক হলো আপনাদের মতো পার্টি বিশেষ চাকরির জন্য সঠিক পার্টি বিশেষ হাজিরা দিতে পার্টি হয়েছে। অফিসে হয়েছে কি আপনাদের হয়েছে না পার্টির এটা নেতাদেরকে রাজনৈতিক চাকরির জন্য পয়সা দিতে হয়েছে। কথা, পয়সা রাজনৈতিক দিতে কথা। বলতে পারবেন আমার- বিভিন্ন আমাদের দপ্তরের বক্তব্য ডাইরেক্টর তাদের বলতে অফারে পারবেন সই না। করেছেন, বিভিন্ন দপ্তরের ডাইরেক্টর অফারে সই করেছেন, কোন পার্টির সম্পাদক সই করেননি, কোন পার্টির সম্পাদক সই করেনি। প্লিজ আমি আপনার সঙ্গে চাকরি- আপনার কথা চাকরি- সময় চাকরি নিয়ে- আমি disturb চাকরি করিনি। নিয়ে- চাকরি- 2 কোটি চাকরি- করে বেকারের চাকরি- চাকরি চাকরি দেওয়ার নিয়ে কথা কথা বলছেন। আরে ভাই, আপনারা এই রাজ্যের 10,323 জনের 10,323 জনের আপনি লাইন দিয়ে দিয়েছেন। আমি আপনার কথার উত্তর দেব। 10,000 আমি আপনার কথার উত্তর দেব। আপনারা ঠিক তাদের আছে, সাথে আমি মিথ্যা- আপনার ঠিক আছে। কথার বেকারদের উত্তর সাথে দেব, প্রতারণা করছে please, বিগত 25 বছর বামফ্রন্ট, আর বেকারদের সাথে প্রতারণা করে চলছে এই ডাবল ইঞ্জিনের সরকার বিগত আমি আপনাদের আপনার কাছে ওটা কিন্তু বুঝে যাচ্ছে। আসলে মূল বিষয়টা আমি মূল- প্লিজ মোটটা ওনাকে কিন্তু বলতে বুঝে দিন, যাচ্ছে। ওনাকে বলতে দিন, কথায় ওনাকে বলতে দিন, please। ওনাকে বলতে দিন, সিপিএম আমলে 25 বছর প্রতারণা। ওনাকে বলতে দিন, বলতে দিন, বলতে দিন, আমরা আমার আসবো। কথা আসবো, প্রত্যেকে তথ্য সুযোগ দিয়ে পাবে। বলছি। বলুন, আমি আমার কথা তথ্য দিয়ে বলছি। ফেডারেল স্ট্রাকচার, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই যুক্তরাষ্ট্রীয় রাজ্যের কথা কোন, ত্রিপুরার কথা কোন, রাজ্যের Please, কথা আমি কোন। আসছি তো। আমরা চীন, জাপান, রাশিয়া সারা 25 বছর আপনি- শুনছি, আর ভাল লাগে না। ঠিক আছে। মাইকটা ধরলে গেলে চীন, জাপান, রাশিয়া, আর ভাল লাগে না। রাজ্যের কথা কোন। শুনেন শুনেন, সমস্যা থাকলে আপনার রাজ্যের কথা কোন। পকেটে যে মোবাইল ভাল লাগে ফোন, না। এই মোবাইল ফোনটা চীনের পার্টস দিয়ে তৈরি হয়েছে, ফেলে দিন এটা। এটার পারমিশন আপনারা দিয়ে গেছেন রাজ্যে, না, আপনারা বাতিল দিয়ে করেন, গেছেন। এখনো বাতিল বাধ্য। করেন। এটার আমরা পারমিশন permission আপনারা দিয়ে দেইনি। গেছেন। আমরা permission দেইনি। আপনারা আমি permission, আমরা permission দেইনি। সিপিএম দিয়ে গেছিল ভারতবর্ষের কোন এই রাজ্যে। বাজারে কোন আমরা বাধ্য মোবাইল কোন। ফোন ভিডিও ঠিক করুন, কেন্দ্রীয় ভিডিও ঠিক করুন, সরকার ধৈর্য ধরেন। তার certify করে। ভিডিও ঠিক করুন, আমরা না। ধৈর্য ধরেন। আপনি পারমিশন দিয়ে গেছেন আপনারা, পারমিশন আপনি- দিয়ে গেছেন আপনারা, ধৈর্য ধরেন। আপনি এটাও তথ্যভিত্তিক ফালতামু। বলবেন। এটাও ফালতামু। Please, দেশীয় মোবাইলও আপনার please পকেটে- wait করুন। দেশীয় আসুন, মোবাইল আপনার পকেটে তার রাখবো, বিরুদ্ধে ধৈর্য আমরা ধরেন। না, তার বিরুদ্ধে আমরা না। দেশীয় প্রযুক্তিতে তৈরি হোক, এতে করে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে। হলো না কেন? কেন হলো না, এই তো প্রশ্ন। এই প্রশ্ন তো সবাই করছে। প্লিজ আপনাদের প্রশ্ন যখন করবেন, প্লিজ অডিয়েন্সের কাছে আসবো, এখন অডিয়েন্সের হচ্ছে কাছে আমাদের আসবো কথা শেষ মুহূর্ত সময়ে, প্লিজ কেউ বলবেন না, বলুন। বলতে দিন। 10,323 প্রসঙ্গ তুলেছেন। একজনকে বলবে, আমরা কি বলার সুযোগ পাবো না? পাবেন, পাবেন, আমি আসছি, ওনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিক। তাহলে কি হলো? 10,323 শেষ। 10,323 প্রসঙ্গ 1 ঘন্টা তুলেছেন। দিয়ে দিন ওদেরকে। 10,323 কোর্টের ভার্ডিক যেটা দিয়েছে, সরকার তার বিকল্প ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। গেম প্ল্যান তারা দিছে, কংগ্রেসে খাইছে। 10,000 যাই হোক। ওর নাম পড়ছে বিজেপি। 10,323 তারা দিছে, কংগ্রেসে খাইছে, তারা আবার জোট ব্যবস্থা করছে। বামফ্রন্ট সরকার করেছে। 10,323 সব জানে। ঘুমা রাজ্যের মানুষ সব জানে, গোটা ঘুমাকে এগুলো দলেই দায়ী, সব জায়গাটা দলেই দায়ী। বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা। সরকার দায়ী। বিপ্লব দেব ঠিক আছে। সাংবাদিক সম্মেলন করে যে 10,323 ব্যবস্থা চেষ্টা করেছে, আজকের দিনও চেষ্টা চলছে। মিথ্যা কথা, মিথ্যা কথা। 10,323 নাই তো। আমরা করবে রাজ্যের কিভাবে? মানুষের চিন্তা তারা করি। তাদের অধিকার নিয়ে লড়াই করবার জন্য নিশ্চিত গেছেন। থাকুন। আপনারা লাঠি পেটা করবেন না। বিজেপি বলবেন সমস্ত না, কিছু please। মিথ্যা। 10,000 মিথ্যা প্রচার করছে। ঠিক আছে, আমরা যাব, বলবেন না। আমরা যাব, আপনি বলুন। একজন একজন করে বলবেন, অন্যথায় প্রোগ্রাম এখানেই শেষ করতে বাধ্য হব। একসাথে বললে দর্শক বন্ধুরা শুনতে পাবে না কিছু। এখানে যারা আছে তারা শুনবেন, কিন্তু টিভি যারা দেখছেন তারা কিন্তু শুনতে পাবেন। একজন একজন করে বলুন, বলুন, তাহলে আমার একটা বক্তব্য, আপনারা টাইম বান্ডিং করে দেন। বলুন। এই সকল প্রোগ্রামে টাইম বার্নিং করা যায় না। তাহলে তো এইভাবে চলবে। আমরা খোলা মঞ্চে বসেছি, খোলা এটা মঞ্চে আপনাকে বসে বুঝতে আমরা হবে। বলতে হবে। স্টুডিওতে নয়, এটা খোলা এবার মঞ্চে। সব এবার বলছি, সবকা বলুন। সাথ সবকা বিশ্বাসের নামে যে সরকারটা স্লোগান দিয়ে এই রাজ্যে ক্ষমতায় এসেছিল, আমি সেন্ট্রালের কথা বাদ দিলাম, কেন্দ্রীয় সরকার যে স্লোগানের নাম স্লোগান দিয়ে এসেছিল, তারা ওদের আজকে এই জায়গাতে নেই। আমরা লক্ষ্য করলাম এই বিগত 25 বছর বামফ্রন্টের জমানায় যা হয়েছে,
সেটা বলারও আর বাকি থাকে না, যে সারা ত্রিপুরার মানুষ জানে। তার জন্যই 25 বছরের বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য দীর্ঘ 25 বছর যারা বিরোধী ভূমিকায় ছিল কংগ্রেস দল, তারা চেষ্টা করেছিল, পারেনি। যে কোনো কারণেই তারা পারেনি বামফ্রন্ট সরকারকে প্রতারিত করার জন্য ক্ষমতা থেকে। রাজ্যের আপামর জনগণ কি জাতি উপজাতি ভেবেছিল যে দিল্লির মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর ভাই মোদী উনি রাজ্যে এসে স্লোগান দিয়েছিলেন সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবটাই জিরো। আমার পূর্বতন বক্তা সিপিআইএম এর শিমল চক্রবর্তী বলেছিলেন যে সবটাই মিথ্যা। তার কারণ আমি বলছি 25 বছরের আমলে যে সমস্ত বেকাররা চাকরির কোটা ছিল সেটি পুরো সঠিক সময়ে তারা পূরণ করেনি। যদি সঠিক সময়ে চাকরিগুলি দেওয়া হতো আজকাল এই 10,323-এর কপালে এই দুর্দশা জুটতো না। এর জন্য 10,323 চাকরিচ্যুত হওয়ার জন্য দায়ী যেমন সিপিএম এবং তৎকালীন সময়ে রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, পরবর্তী সময় মুখ্যমন্ত্রী। কয়টা মিছিল করেছেন 10,323-এর জন্য? কে? আপনারা, তৃণমূল কংগ্রেস। তখন আমরা ক্ষমতায় প্রতিষ্ঠা হয়নি। রাস্তায় নামবেন না? না, রাস্তায় নামবেন না, আন্দোলন করবেন না তাদের হয়ে? আমরা করেছি। কয়টা করলেন? কয়টা করলেন? 4-5টা আমরা ক্ষমতা করেছি। কয়টা? আরে 4-5টা আমরা করেছি। 4টা না? আগরতলা করেছি আমরা। 4টা না 5টা? মানুষ দেখছে অনুষ্ঠান। হ্যাঁ দেখছে। কয়টা করেছেন? 5-6টা করেছি আমরা আগরতলা। কোন জায়গায় ডেপুটেশন দিয়েছেন? আপনারা তো সম্প্রচার করেছেন, আপনারাই বলুন না। কোন জায়গায় গেছেন? বিভিন্ন মিডিয়া জগৎ করেছে। তথ্য দিয়ে বলুন না। কিন্তু আমার প্রশ্ন যেটা, যে মুখ্যমন্ত্রী যে বিপ্লব কুমার দেব বলেছিল সরকার প্রতিষ্ঠিত হলে আইনের মাধ্যমে সংশোধন করে এদেরকে পুনরায় চাকরি দেওয়া হবে, কেন আজকে কতজন লোক 10,300 জনের কতজন আজকে শহীদ হতে হয়েছে? তাদের কফিয়ত মারা গেছে, মৃত্যু হয়েছে বিভিন্ন কারণে। শহীদ কথার অর্থ কি? মারা গেছে, বিভিন্ন কারণে মারা গেছে। আসবো আপনার কাছে, আসবো। আজকে এর দায়ী কে? এর দায়ী বিজেপি না? এর দায়ী বিজেপি নিতে হবে না? দেখুন, মানুষ হচ্ছে গণতন্ত্রের শেষ কথা বলে, মানুষ বিচার করবে। মিথ্যা প্রচার দিয়ে ভোট বৈতরণী পাওয়ার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। দেখুন, আপনারা যখন এখানে বলছেন 10,323-এর হয়ে আপনারা কথা বলতে পারেন, সেই অধিকারটুকু আপনাদের রয়েছে, কিন্তু আপনারা ময়দানে কতটুকু আছেন সেই দিকটাও কিন্তু মানুষ বিবেচনা করবে। শুধুমাত্র টিভির সামনে বসে বললে কিন্তু 10,323 সমাধান হয়ে যাবে না। টিভির সামনে বসিনি আমরা, টিভির বাইরেও আমরা মাঠে ময়দানে। ঠিক আছে, আমি একবার আরপিআই প্রতিনিধির কাছে যাই। আমরা 10,323-এর পাশে ছিলাম। ঠিক আছে, বলুন, আপনি কিছু বলতে চাইছিলেন মাঝখানে। বলতে চাইছিলাম, ব্যাখ্যাটা তো ছিল যে কংগ্রেসে যে তৎকালীন সময় থেকে আরম্ভ করে কংগ্রেস থাকাকালীন সময় যে সিপিআইএম যে এত ক্ষতিগ্রস্ত হয়েছে, আর সিপিএম থাকা সত্ত্বেও যে কংগ্রেসে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা যৌবন বৃদ্ধ আবাল সব নষ্ট হয়ে গেছে, কেউ স্বর্গপ্রাপ্তি হয়েছেন, এদের দায় কে নেবে? আগে সেটা ক্লিয়ার হোক। যুক্তিতর্ক হতেই পারে, রাজনীতি আঙ্গিনা অনেক কথা হবে, অনেক কথা যাবে, কিন্তু যার মারকুল খালি হয়েছে, যারা বাবা হারিয়েছেন, যারা আত্মীয় স্বজন হারিয়েছেন, সেই আঙ্গিনায় সবচেয়ে বেশি ভারতবর্ষের বুকে কোনো রাজনৈতিক দলের আঙ্গিনায় যদি সবচেয়ে বেশি কোনো মায়ের কোল খালি হয়ে থাকে, সে একমাত্র তৃণমূল কংগ্রেসের ওয়েস্ট বেঙ্গল আর ত্রিপুরা রাজ্যের মতো একটা জায়গার মধ্যে সেই কমিউনিস্ট শাসন। অস্বীকার করতে পারবেন না। আমরা যদি লক্ষ্য করি, এখান থেকে প্রায় 80 কিলোমিটার, জায়গাটার নাম নলুয়া। আমার বয়স তখন সে ধরেন আমি ক্লাস 5 পড়ি। আমার চোখের সামনে, আমি হাফ প্যান্ট পরা, আমার চোখের সামনে দা বললম খ্রিস্তি যেভাবে দৌড়াদৌড়ি করেছে, আমার সামনে এক বৃদ্ধ ব্যক্তিকে যেভাবে খুন করার প্রচেষ্টা চলছিল, রক্তরাঙ্গনা মাটি হয়ে গেছিল তৎকালীন সময়, সেই কংগ্রেস আর সিপিএম মিতালিপনায়। সে রাজীব গান্ধী এখান থেকে এসেছিল বামপুর, সেখান থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে সারা ভারত ত্রিপুরা রাজ্যের মধ্যে দাঙ্গা শুরু হয়ে গেল। অগণিত ঘটনা, কতটাই বলবো, না পারবে তার দায়। ত্রিপুরা রাজ্যের বাসী শুনুন, ত্রিপুরা রাজ্যের বাসী খুবই সরল সাধারণ এবং খুব বুদ্ধিজীবী মানুষ, তারা সবটাই জানে। এরা না ভালোবাসবে না তৃণমূলকে, ওরা দেখছে টিভির পর্দায়, কোনো কিছু আর বাকি নেই, সবাই দেখছে। দেখেছে কমিউনিস্টকে, দেখেছে সিপিএমকে, দেখেছে আদার যে কটাই দল ছিল ত্রিপুরা রাজ্যের রাজনীতি আঙ্গিনায়, সবটাই দেখেছে।
কিন্তু আমাদের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আজ পর্যন্ত কেউ দেখিনি। আমাদের কর্মসংস্কৃতি, আমাদের যে চলার গতিপ্রন্থা সবটাই কিন্তু আমাদের আনুষঙ্গিক, এবং আমাদের একটা ডিসিপ্লিন পার্টি সেই আঙ্গিনায় চলবে। আমি অতটুকুই বলবো, আপনারা তার আঙ্গিনা থেকেই বেরিয়ে সবার কাছ থেকে আমি অতটুকু আশাবাদী থাকবো যে আমরা অটোওয়ালা পার্টি, অটোকে আপনারা সবাই মিলে জিতিয়ে দেবেন। আমার পূর্বে কতটুকু আমি আশা রাখবো। ঠিক আছে, আপনার কাছে যাব। আমরা একটু ইস্যু ভিত্তিক আলোচনা করি। বিভিন্ন সভা সমাবেশ মঞ্চে, সাংবাদিক সম্মেলনে আমরা বিরোধীদের কাছ থেকে শুনতে পাই। আমার একটা কথা ছিল যে উত্তরটা দেওয়ার ছিল একটু সংক্ষেপে দিন, সংক্ষেপে আমি দিন। বলছিলাম যেখানে খুন সন্ত্রাসের কথাটা আমাদের শিমলদা বলেছিল যে বিভিন্ন সময়ে যে এই রাজ্যের যে আগুন জ্বলছে এখন এই রাজ্যের মধ্যে আগুনের কথা বলি, অমরপুরের মানুষ সাক্ষী আছে। আজকে একটা এই রাজ্যে বিধানসভা নির্বাচন, হ্যাঁ, কোনো প্রাকৃতিক দুর্ঘটনা ছাড়া ফায়ার সার্ভিস অমরপুর থেকে ফায়ার সার্ভিস স্টেশন থেকে বের হয় না। কিন্তু এখানে যত সকল দর্শক আছে প্রত্যেকটা মানুষ জানে নির্বাচন আসলেই অমরপুরের মধ্যে এই বাড়িতে আগুন, বিশেষ করে খেরেসিনে আগুন। না হলো বিভিন্ন নির্বাচনের মধ্যে 2008 থেকে বিশেষ 2008, 2013, 2018 তিনটা বিধানসভার নির্বাচন, না হলো কম করে অমরপুরের বুকে প্রায় 100 থেকে 150 বাড়ির মধ্যে আগুন লেগেছে। খেরের সিন বলুন আর বাড়িঘরের মলবদ্দুল, খুন সন্ত্রাসের কথা বলেছে এই রাজ্যের মধ্যে নেই। আমি একটা কথাই বলবো, এবং উনি বলেছেন যে উগ্রপন্থীদের দ্বারা এই রাজ্যে যে খুন সন্ত্রাস হয়েছে, আমাদের এই তৎকালীন এই রাজ্যের বিরোধী দলের নেতা ছিলেন শৈলেন্দ্র জমাতিয়া, বাড়ির উঠানের মধ্যে ওনাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। কোন সন্ত্রাস দল করেছিল? অমরপুর মোটর স্ট্যান্ডের মধ্যে শঙ্কর ঘোষকে হত্যা করা হয়েছিল, কোন সন্ত্রাসবাদী দলরা এসে করেছে? আর অমরপুর রাঙামাটি টেরন বাজারে গোপাল দাসকে রাস্তার মধ্যে লাকড়ি ফাড়ার কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, কোন সন্ত্রাসবাদী করেছে? এই আমাদের মালবাসায় নীরোদবরম দাসকে বাড়ির মধ্যে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, কোন সন্ত্রাসবাদী করেছে? এবং জুট জামানায় যে বয়েজ স্কুলের মাস্টার ছিল অরুণ ভৌমিক, সারা রাত ওনাকে অমরপুর মোটর স্ট্যান্ডের মধ্যে মারার পর যে দিঘির মধ্যে তার লাশ পাওয়া গেছে, কোন সন্ত্রাসবাদী এসে করেছে? তারা আবার মিতালি করছে। এইসব করার জন্য আবার খুন সন্ত্রাস করার জন্য 2018 থেকে এই 23 অব্দি কতটা খুন হয়েছে দাদা? এই অমরপুরের মাটি কতবার লাল হয়েছে, আর বামপন্থের আমলে কতবার লাল হয়েছে রাজ্যের মানুষ জানে, এই অমরপুরের মানুষ জানে। তাই অমরপুরের মানুষ তার মূল্যবান ভোটটা হিসাব চিন্তা করিয়ে এবার দেবে, এবং ভারতীয় জনতা পার্টিকে এবং আমাদের অমরপুরের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। ঠিক আছে, আপনাদের যারা বিপক্ষে আছেন তারা বরাবরই একটা অভিযোগ করেন যে বিজেপি আইপিএফটি জমানায় রাজ্যের মধ্যে নেশার বারবারন্ত, যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। নেশা সামগ্রী এই সরকারের সময়কালেই সবচেয়ে বেশি এ রাজ্যে পাওয়া যাচ্ছে, কি বলবেন? কথায় কথার কিছু তো বিরোধিতা করতে হবে। ইস্যু নেই, শুরুটা কে করেছিল? ভারতীয় জনতা পার্টি। আমরা যখন দেখি এখন বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখি এক একটা গাঁজা গাছ প্রশাসন দিয়ে কাটছে, গাঁজা গাছটা যখন কাটা হয় আমরা দেখি সোশ্যাল মিডিয়ায়, টিভির মাধ্যমে এই বড় বড় যে এটাকে 18 লাগানো, 18 পরে আগে লাগানো না পরে লাগানো, ভাবতে হবে আপনাদের। এবার বলুন কি কি বাড়ছে? এবার এই রাজ্যের প্রশাসন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর থেকে কতবার রেলের বগিতে ধরা পড়ছে, এবং বিভিন্ন গাড়িতে ধরা পড়ছে, এবং বিভিন্ন পার্বত্য এলাকায় বিভিন্ন জনজাতি এলাকায় এবং বিভিন্ন এলাকার মধ্যে বর্ডার সাইডগুলোতে কিভাবে গাঁজা গাছ ধ্বংস হচ্ছে। এগুলো কি বিজেপির আমলে লাগানো হয়েছিল? এখন শুধু বিরোধিতা করতে হবে, বিজেপিকে ধরতে হবে, তার জন্যই শুধু কথার কথা। ভারতীয় জনতা পার্টি আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ডাক দিয়েছিলেন, সরকারের সময়কালে একটাও গাজার চারা রোপণ হয়নি রাজ্যে, দায়িত্ব নিয়ে বলবেন এই মঞ্চ থেকে? না শুনেন, আমি এই কথা বলতে পারছি না। সিস্টেমটা 25 বছরের সিস্টেম, গুড়া এখনো শক্ত আছে। আমি বলি না কমিউনিস্ট মুক্ত হয়ে গেছে, আজকে বিধানসভা নির্বাচনে কিছু না কিছু ভোট পাবে। তাই যেহেতু এরা রয়ে গেছে, সমস্যাটা কোনো জায়গায় থাকতেই পারে। সবটা শেষ হয়ে গেছে সেমনটা আমি বলবো না, 23-এর পরে শেষ হয়ে যাবে। 23-এর পরে দায়িত্ব নিয়ে বলবো যে আর হবে না। এই যে নেশা কারবারের কথা বলছেন, নেশা সম্বন্ধে নিয়ে কথা বলছেন, প্রশান্তবাবু বলেছেন যে 2018 পরে নাকি হয়নি। একটা গাঁজা চারা লাগালে কতদিন লাগে তার ফল হতে? আমার মনে হয় নিশ্চয়ই একটা 6 মাস বা 9 মাসের বেশি দাঁড়া নেই। আর উনি না বলতে দিন শুনুন, বলুন। আর পত্রিকা যেভাবে ফলাও করে বেরোচ্ছে, মোহনপুর এই যে এটি কার আন্ডারে? এই বিধানসভা এলাকাগুলি কার আন্ডারে? প্রশাসন কার? যদি সিপিএম বা অন্য কোনো দলের চক্রান্ত হয়েই থাকে, তারা জড়িত, তাহলে প্রশাসন তো বিজেপি সরকার, প্রশাসন কেন ব্যবস্থা নেয়নি? একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন কেউ জেল হয়েছে, যার যাবজ্জীবন হয়েছে, যার কোন সাজা হয়েছে? কিসের বিষয়? নেশা কারবারের সম্বন্ধে
যারা এই লক্ষ লক্ষ টাকার কোটি কোটি টাকার পত্রপত্রিকা ফেলা হচ্ছে, যে ধরা হচ্ছে, এটা কোথায় যাচ্ছে? দায়িত্ব নিয়ে বলছি, ডিসেম্বর মাসে 5 জনের সাজা হয়েছে, খোয়াই জেলা আদালত সাজা দিয়েছে, দেখেছেন আপনি? দায়িত্ব নিয়ে বলছি এখানে। এটা লোক দেখানো, অরিজিনাল যারা 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 মূল আসামি তাদেরকে ধরা হচ্ছে। নেশা কারবারি যারা ধরা পড়েছে তাদেরই তো সাজা হবে। যারা প্রচার করছে তাদেরকে ধরা হবে, তথ্যভিত্তিক কিন্তু বলুন, যারা প্লিজ যারা তথ্যভিত্তিক এটা বলুন। শুনুন, ডিসেম্বর মাসে 5 জনের হ্যাঁ, সাজা দিয়েছে খোয়াই জেলা আদালত, আমাদের রাজ্যে, ত্রিপুরা রাজ্যের ঘটনা। আপনি বলছেন একজনও হয়নি। 2018 সাল থেকে এখনো তো মাত্র 5 জন নির্বাচনে পাক মতো 5 জন। শুধু ডিসেম্বর মাস বলছি, আপনি কেন? ডিসেম্বর মাস শুধু লোক দেখানো। আমি শুধু ডিসেম্বর মাসের কথা সুশাসন বলছি। দেখানোর জন্য, সুশাসন দেখানোর জন্য এগুলো হচ্ছে। ডিসেম্বর মাস নির্বাচনের দুর্গরা, তার জন্য এগুলো দেখানো হচ্ছে। তার মানে বলছেন আপনি বলতে চাইছেন আইন ব্যবস্থাও বিজেপির হাতে? আইন ব্যবস্থা বিজেপির হাতে, আমরা বলছি তো। মানুষ গ্রহণ করবে এই বক্তব্যটা? হ্যাঁ, পাকাপোক্ত বিজেপির হাতে, আমরা বলছি তো। ঠিক আছে, সঙ্গে থাকবেন। আপনার কাছ থেকে জানতে চাইবো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই এই প্রশ্নটা করে থাকেন যখন আমাদের প্রতিনিধিরা ফিল্ডে যান, বিভিন্ন বিধানসভা কেন্দ্র এনারা ঘুরছেন। ভাতা 2000 হয়েছে, আপনারা জানেন, দেরিতে হলেও হয়েছে। 25 বছরে ভাতাটা 2000 হলো না কেন? ধন্যবাদ আপনি এই প্রশ্নটা করবার জন্য। আমাদের রাজ্যে 4,23,000 মানুষ সামাজিক ভাতার আওতায় ছিলেন। এখন আমাদের বিধানসভার সর্বশেষ দেওয়া তথ্য অনুযায়ী 3,08,000 মানুষ সামাজিক ভাতা পান। 4,23,000 থেকে 3,08,000 আপনি যদি সংখ্যাটা দেখেন তাহলে বহু মানুষ সামাজিক ভাতা পান না। বিজেপির প্রতিশ্রুতি 2,000 টাকা ছিল, এটা তো তাদের পূরণ করতে হবে। এখন আপনি আমাদের সময় 700 টাকা করে আমরা ভাতার ব্যবস্থা করেছি, আমাদের যা লিমিটেশন ছিল। এটা প্লিজ অমরপুরের সংখ্যাটা বলুন। এখানে অমরপুরে হচ্ছে, আমি আপনাকে অনুরোধ করছি আপনি অমরপুরে 9,000-এর মতন মানুষ ভাতা পেতেন, এটা কমে দাঁড়িয়েছে 6,000। আমি আপনাকে বলছি, আমি যদি আপনাকে পরিসংখ্যানটা এটা আপনাদের দলের বিধানসভা বলতে দিন। দেওয়া তথ্য। আমাকে বলতে দিন। এটা সরকারি আমি তথ্য একটু না। বলি। আরে আমি তথ্য এটা নিয়ে বলছি, সরকারি দায়িত্ব তথ্য নিয়ে না। বলছি, অন রেকর্ড বলছি। আচ্ছা, আপনি বলবেন। 2018 আপনার কাছে যখন আসবো বলবেন, ওনাকে বলতে দিন। এটা যে Please, আপনার কাছে আসবো। যে কাগজ আপনি এনেছেন, এটা বিজেপি তার যে তথ্য দলগতভাবে বিধানসভা ওয়াইজ তারা তৈরি করেছেন, সেই তথ্য। সরকারি যা হিসাব বিধানসভার দেওয়া তথ্য। আমি চ্যালেঞ্জ করছি, আপনার মিথ্যা ঠিক প্রমাণ আছে, করুন না। challenge আমি তো অন প্রমাণের- রেকর্ড বলছি। আমি আপনি সকলের আপনার সামনে রেকর্ড বলছি। বলুন না, আপনি আপনার রেকর্ড বলুন না, একবার বলতে দিন ওনাকে, please। আপনি আপনার রেকর্ড বলুন। আপনারা গ্রামে গেলেই বুঝবেন কোন মানুষের ভাতা কেটেছে, কোন মানুষ ভাতা পাচ্ছেন। আপনারাও জানেন, আমরাও জানি। এই জায়গায় একটা জায়গায় আসতে হবে, হ্যাঁ কিছু মানুষের ভাতা বাদ দেওয়া হয়েছে। কতজনের বাদ দেওয়া হয়েছে? 4,23,000, এখন পাচ্ছেন 3,08,000। তো 3.8 লাখ মানুষ ত্রিপুরা রাজ্যের মধ্যে ভাতা পান। এখন তিনি যদি আমাকে অমরপুর বলতেন তাহলে আমি অমরপুর ঠিক আছে, বলতাম। আপনি continue করুন। আপনি আপনার কথা আপনি অনুযায়ী continue বলুন। করুন। এখন এই সংখ্যা অমরপুরও আছে। এখন যারা যারা ভাতা পান 700 টাকা করে পেতেন, এখন যেই সংখ্যাটা মাইনাস হয়েছে ইন্টু 700 গুণ 12, যে সংখ্যাটা যোগ হয়েছে, টোটাল ফিগার এই অঙ্কটা বাদবাকি যে ভাতা প্রাপক আছেন তাদের সঙ্গে যুক্ত করে যে সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে, ভাতা বেড়েছে। কিছু রাজ্য সরকার তাদের ফান্ড থেকে ভাতা দিয়ে এটাকে 2,000 টাকা করেছে। 2,000 টাকা করেছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু ভাতা বাদ দিল কেন? ঘরে ঘরে রোজগার, ভাতা বাদ দেওয়ার তো প্রতিশ্রুতি ছিল না। ঠিক আছে, সারা নতুন রাজ্যে করে- কতটা বাদ দেওয়া হয়েছে? হ্যাঁ? সারা রাজ্যে কতটা বাদ দেওয়া হয়েছে? আপনি আপনার এবার কাছে হিসাব তথ্য। করুন। 3,08,000 মানুষ ভাতা পাচ্ছেন, 4,23,000 মানুষ ভাতা পেত। এবার আপনি হিসাব করে বের করুন কত মানুষের ভাতা প্রায় 1 লক্ষের বাদ দেওয়া অধিক। হয়েছে। নাম্বার 1, তিনি নেশা সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন। এটা শুধুমাত্র ত্রিপুরা না, গোটা ভারতবর্ষের আমাদের যুব সমাজের সামনে এই সময়ে সবচাইতে ভয়ঙ্কর সমস্যা। এটা যে কোনো ভদ্র ঘর হোক, বিভিন্ন মানুষের তার সন্তান হোক, এই সন্তান সুস্থ থাক চায়, কিন্তু আমাদের সমাজটাকে কলুষিত করবার জন্য আন্তর্জাতিক চক্র, এই ড্রাগস মাফিয়ারা যারা আছে, গোটা পৃথিবীতে ভারতবর্ষের মধ্যে এই জাল বিস্তার করেছে। এর থেকে রেহাই পাওয়ার পথ অবলম্বন করতে হবে। যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা তুতু মেমে ইত্যাদি করি, তাহলে এখান থেকে আমরা মুক্ত হতে পারবো না। আমাদের সরকারের পলিসি কি? এখন আমাদের সরকার ত্রিপুরা রাজ্যে পলিসি গ্রহণ করেছেন, মদের দোকান তারা বৃদ্ধি করবেন। সরকারের পলিসি বলছি আমরা আমাদের দেশটাকে ড্রাগস ফ্রি করার একটা পলিসি আমাদের থাকতে হবে। এটা রাজনৈতিক স্লোগান যেমন থাকবে। 25 বছরে আমাদের রাজ্যে, প্লিজ
আমি বলছি তো 25 বছরও এর বিরুদ্ধে 25 বছরে আপনারা- সরকারি অভিযান হয়েছে, মুক্ত আমি হয়নি একটু- আমরা আমি বলছি একটু না, বলি। আমরা আপনি বলছি না আপনারা যেটা বলেন, আমরা ড্রাগস মুক্ত আমাকে- করতে পেরেছি, আমাকে কিন্তু সুযোগ দেন, আমি আজকে কথা বলতে- যেই পরিমাণে ড্রাগসের রমরমা 25 বছরে মানুষও তো ছিল, তারাও বলবেন, কিন্তু ড্রাগসের রমরমা বেড়েছে। সরকার লাইসেন্স দিয়ে মদের দোকানের সংখ্যা বৃদ্ধি করছেন, এটাও একটা নেশা। এখন সরকারের নীতি যদি হয় আমরা দোকানে মোড়ে এই মদের দোকান, ফরেন লিকারের দোকানের সংখ্যা বৃদ্ধি করব, ফরেন লিকারের দোকানের মালিকরা দোকান খুলে বসবেন, আমাদের এই রাজ্যের হোক বিভিন্ন রাজ্যের হোক, তারা স্বাভাবিকভাবে নানান কারণে নেশাগ্রস্ত হওয়ার জন্য একটা। আপনার দলের মন্ত্রী তো উৎসাহিত করেছিল যে কর্মচারীদের বেতন দিলে মদের দোকানে লাইন বাড়বে। আমার মন্ত্রী আপনার তখন দলের কি মন্ত্রী বলেছিলেন করেছিল। কি বলেছিলেন যে না কর্মচারীদের এই বেতন রাজ্যের দিতে মানুষ বললে- জানেন। সব রাজ্যের মানুষ জানে, সেটাই তো জানে, আমি সেটা জানে রাজ্যের মানুষ জানুক। আমি ভাতার কিন্তু কথা আমি আপনি যেটা বলছি- বলছিলেন, শুনুন, আপনি ভাতার কথাটা যেটা বলেছিলেন যে যে আপনার আমলে যে ভাতাটা ছিল এখন বিজেপি কেটে দিয়েছে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর থেকে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যারা ভাতা প্রাপক আছেন সবাইকে বলেছে আপনাদের ডকুমেন্টস জমা দিন। আমরা স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে সবাইকে ভাতা বৃদ্ধি করব দিন। যখন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, যদি রাস্তাঘাটে কোনো জায়গায় কোনো একটা ঘটনা হয় যখন অ্যাক্সিডেন্ট হোক বা কোনো মারপিট হয়, মানুষ একটা ভিড় থাকে, পুলিশ যখন আসে সাক্ষী নেবার জন্য অনেক মানুষের সাক্ষী দেওয়ার থেকে পিছিয়ে যায়, তখন ভিড়টা ফাঁকা হয়ে যায়, সাক্ষীটাকেও দিতে চায় না, সইটাকেও দিতে চায় না, ফাঁকা হয়ে যায়। এরকমভাবেই যখন এই রাজ্যে যখন ভাতা প্রাপকদের যখন বললো আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ডকুমেন্টস, আপনার কাগজপত্র আপনি আবার ধরুন রিনিউ করার জন্য, তখন কিছু কিছু ভাতা ফাঁকা হয়ে যাচ্ছে। কে? স্বামী পরিত্যক্তা ভাতা, বাড়িতে গিয়ে স্বামী, বিধবা ভাতা, হাতে সাগা সেতুর, এইসব কাণ্ডকীর্তি অমরপুরে, আমি নাম বলছি না, অমরপুরের পরিবার আছে, আপনারা দিয়েছেন, আপনাদের মিছিলে হাঁটিয়েছেন, লাইনে হাঁটিয়েছেন, আমি নাম বলে কাউকে ছোট করতে চাই না। বলেছে যে কি আমি তো ব্রাঞ্চের লোকে যুক্ত আছি, আমি ব্রাঞ্চ কমিটিতে আছি, এর লেগে আমার ভাতাটা দিচ্ছে বলেছে। আমি নাম বলছি না দাদা, কাউকে ছোট বলছি না, যদি চ্যালেঞ্জ করুন আমি অফ ক্যামেরায় আমি সবাই দাঁড়িয়ে পরিবারগুলোর নাম বলে যাব যে কার কোন কোন পরিবারকে দিয়েছেন। তারা যায়নি, তাদের নাম কাটা গিয়েছে। যে ব্যক্তিটার স্বামী আছে ও কেন বিধবা ভাতা পাবে? যে ব্যক্তিটার স্বামীর সংসার করছে ও কেন স্বামী পরিত্যক্তা ভাতা পাবে? যেই বাড়িতে অট্টালিকা, কারো বাড়িতে কাজ করে না, সেই মহিলাটা কেন স্বামী পরিচারিকার ভাতা পাবে? সেই জিনিসগুলো বাদ দিয়েছে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে। ভারত জনতা বলছে ঠিক আছে, এবার ওনাকে বলতে দিন, আপনি দীর্ঘক্ষণ বললেন, বলুন। ভাতা সংক্রান্ত বিষয়ে তিনি যা বলেছেন মানুষ শুনেছে, আপনার কথা এখানে যারা উপস্থিত তারা শুনেছে। জীবন্ত যারা এখনো গ্রামের মধ্যে আছে, যাদের ভাতা কেটেছে, আমাদের এই অমরপুর 42 কেন্দ্রের মধ্যেই আমাদের বিজেপির নেতা কর্মীরা যারা বাড়ি বাড়ি গেছেন তারাও দেখেছেন। এখন এটাকে কাউন্টার করবার জন্য আমার কথা তিনি যদি বলে যারা শুনছেন তারা যদি খুশি হন, এতে আমার কিছু করার নাই। কিন্তু যেটা বাস্তব, যেটা রূঢ় সত্য, যে এই রাজ্যে বহু মানুষ যারা ভাতা পাওয়ার যোগ্য, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ ঠিক, যদি ওই সময়ে ভক্তবাবু যে বিষয়গুলি উত্থাপন করেছেন, আমি সবার নাম এই মুহূর্তে মুখস্থ করে আপনার সামনে আমি বলতে পারছি না। ঠিক আছে, কিন্তু আমরা ঘটনা এটা সত্য, আমি এক্ষুনি আমিও আপনাকে ভাষণ দেওয়ার জন্য বহুত কিছু বলা যায়, ভাষণ না বাস্তবটাই বলছি, বাস্তবটাই বলছি, বাস্তবটাই বলছি। আমার কাছে নিজের পার্টির লোক তাদের মুখের কথা, ব্রাঞ্চ কমিটির লোক বাদ পড়ছে তো। ঠিক আছে, স্বামী আমি ভাতা প্রসঙ্গটা স্বতন্ত্র বিষয়, সবাই স্বামী থাইকেও স্বামী পরিচিত ভাতা প্রসঙ্গটা শেষ। কাছের মানুষ না আমার কথাটা শুনুন, ভাতা প্রসঙ্গটা চেঞ্জ করতে চাই, জাস্ট একটা প্রশ্নের উত্তর দেবেন, এই প্রসঙ্গের বাইরে আমরা চলে যাব। দীর্ঘক্ষণ আলোচনা চলতেই থাকবে, অভিযোগ পাল্টা অভিযোগ চলতেই থাকবে, শেষ হবে না। আপনারা বললেন অনেকগুলো ভাতা কেটে দেওয়া হয়েছে, তর্কের খাতিরে ধরে নিলাম, মামলা কয়টা হয়েছে? ভাতা কেটে দেওয়ার পর মামলা, আপনারা তো যে কেটে দেওয়ার কথা বলছেন কেটে সেগুলোকে কেন্দ্র করে হাইকোর্টে যেতে পারতেন, যে অবৈধভাবে ভাতাগুলো কেটে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে যেতে পারতেন। কয়টা কেটে? সুপ্রিম কোর্টে তো বিভিন্ন কর্মচারী তারও মামলা করছেন। ভাতার প্রসঙ্গে থাকুন, আমি চেঞ্জ করতে চাই প্রসঙ্গটা, একটা আনসার দিন, মামলা কয়টা হয়েছে?
আমাদের দেশের সংবিধানে ভাতা বাদ দিলে পরে তার ভাতা ফিরিয়ে দেওয়ার নির্দেশনা আইন আদালতে আছে কিনা আমার না, জানা নেই। অবৈধভাবে যদি কেটে দেয়, আপনারা তো বলছেন অবৈধভাবে কেটে দেওয়া হয়েছে, তাহলে আমরা মামলা করবেন ময়দানে না কেন? থেকে সভা সমিতি মিছিল নানান রকম কর্মসূচির মধ্যে দিয়ে এই বিষয় সরকারের দৃষ্টিতে আনার চেষ্টা আমরা মানে করেছি। হাট ঘাট গরম করা হবে, তারপর আইনি পথে যাওয়া হবে না, এটাই তো বক্তব্য। না না সেই কথা না, আইনটাই তো শেষ না। ভাতা কেটেছে মানুষ জানে, মানুষ জানে ভাতা কেটেছে। ঠিক আছে। আমরা রাজনৈতিকভাবে ঠিক আছে। বিষয়টি সরকারের দৃষ্টিতে নেওয়ার চেষ্টা করেছি, আইন আদালতে আমরা যাইনি, এটা ঠিক, কিন্তু মানুষের ভাতা কেটেছে এটা সত্য। কেন গেলেন না তাহলে? কেন গেলেন না এটা প্রশ্ন। আমরা এই সমস্যাগুলি মানুষের সামনে বলেছি, তারা বহু মানুষ আপনাদের কাছে গেছে, বহু মানুষ আপনাদের কাছে গেছে, আপনারা অ্যাকসেপ্ট করেননি। আপনারা যদি এখন এটা জোরপূর্বক বলে দেন না না আমরা ভাতা বাদ দেইনি, এটা আপনারা বলতে পারেন, যার বাদ গেছে ঠিক আছে। সেই বলবে যে আমার ভাত গেছে। ইভেন বিকলাঙ্গ চলতে তারও ভাতা বাদ গেছে, ঠিক আছে। এটা বহু প্রমাণ। আপনি এক বাক্যে এটা অস্বীকার করবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য মোতাবেক যা আপনাদের সময়কালে ভূত প্রেত ভাতা পেত, এটা অস্বীকার করবেন এক বাক্যে? প্রাক্তন মুখ্যমন্ত্রী না, অস্বীকার করবেন কিনা সেটা বলুন। আপনি কোথায় শুনেছেন? আপনি যদি আমাকে এটা এখন বলে দেন আপনাদের ওই নেতা বলেছে, এটা কোনো রেকর্ড আছে আপনার কাছে? না, না, আপনি অস্বীকার করবেন কিনা? আপনি বললে আমি স্বীকার করবো কেন? না, অস্বীকার করবেন তো? আমি অস্বীকার করছি। ঠিক আছে, ধন্যবাদ। বলুন, আপনি কিছু বলতে চাইছিলেন। আমি বলতে চাইছিলাম ভাতার প্রসঙ্গ যেটা আসছে, ভাতার প্রসঙ্গ আমার বক্তব্য বিগত বাম আমল দলীয়করণ দেখে হয়েছে। যত সমস্ত সামাজিক ভাতা আছে সেগুলি দলীয়করণ দেখে হয়েছে। 2018 সালের পর থেকে 2000 আজ অব্দি 23 আজ অব্দি যা হয়েছে সেগুলি দলীয়করণ থেকেই হয়েছে। এবং যদি বাদ যাওয়া গিয়ে কেউ থাকে সেটাও দলের কর্মসূচিতে এবং দলীয়ভাবে অংশগ্রহণ করে না বলে বিভিন্ন কারণে বিভিন্ন অজুহাত দেখিয়ে বাদ দেওয়া হয়েছে। এটা বিবিজিবির আমলও সেটা হয়েছে, বিগত বামফ্রন্টের আমলও সেটা হয়েছে। এটা হলো আমার বক্তব্য। অমরপুরের প্রকৃত যারা সামাজিক ভাতা পাওয়ার যোগ্য সেই সমস্ত অনেক যোগ্য ব্যক্তিরা এটার থেকে বাদ গিয়েছে, এটা বাস্তব সত্য। ঠিক আছে, ঠিক আছে, 1 মিনিটের মধ্যে বলুন, 1 মিনিটের মধ্যে। উনি যে বলছেন যে যোগ্যরা বাদ পেয়েছে ও আমরা দলীয়করণের মাধ্যমে হয়েছি, কোন 60 বছরের নিচে কোনো ব্যক্তি ভাতা পেয়েছে নাম বলুন? কোন সধবা ব্যক্তি বিধবা ভাতা পেয়েছে নাম বলুন? কারোর বাড়িতে পরিচারিকার কাজ করে না এমন তোর কোনো ব্যক্তি পেয়েছে নাম বলুন? আর আমরা যারা যারা যে ভূত প্রেতের কথাটা বলেছেন, আমি সব ভূত প্রেতগুলোর লিস্ট আমাদের কাছে আছে। ঠিক আছে, আমরা ভূত প্রেতের নামগুলো আমরা বলতে পারি। আমরা দর্শক বন্ধুদের কাছে যাব, এখানে যারা অডিয়েন্স আছেন তাদের কাছে যাব। তার আগে একটা তথ্য পরিষ্কার করা দরকার, যেহেতু এখানে নেশা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে যিনি বামফ্রন্টের তরফ থেকে প্রতিনিধিত্ব করছেন উনি মদের বিষয়টা সামনে এনেছেন। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের রাজ্যে বিজেপি আইপিএফটি সরকার আসার পর কিছু কাউন্টারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এই তথ্যটাও আপনাদেরকে অবগত করতে চাই আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে। আজ থেকে কিছুদিন আগে রাঁচি থেকে এক দম্পতি অর্থাৎ স্বামী স্ত্রী সুপ্রিম কোর্টের কাছে একটা আবেদন জানিয়েছিলেন সারা দেশের মধ্যে যেন মদ নিষিদ্ধ করা হয়, কাউন্টারগুলোকে বন্ধ করা হয়। এই মামলাটি যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে গেছে তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলা খারিজ করে দিয়েছেন। জানি না আপনি অবগত আছেন কিনা। খারিজ করে দিয়ে বলেছেন যে মদ বিক্রি করে যে রাজস্ব আসে সেটা অনেক সামাজিক কাজে এই টাকা ব্যয় করা হয়, সে কারণে মদের কাউন্টার বন্ধ করার নির্দেশ সুপ্রিম কোর্ট কোনোদিনই দিতে পারে না কোনো রাজ্যকে, কারণ এর সাথে সামাজিক উন্নয়নের বিষয়টি অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে। সেই সময়টাতে রাঁচির যে দম্পতি আবেদন জানিয়েছিলেন তাদের এই আবেদন নাকচ করে দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে অমরপুরের চণ্ডীবাড়ি এলাকায় কুরুক্ষেত্র 2023 ডিবেট অনুষ্ঠান নিয়ে আছি। অনেক দর্শক এই অনুষ্ঠান সরাসরি দাঁড়িয়ে উপভোগ করছেন। আমার যারা সহকর্মী আছেন তাদেরকে বলবো মাইক দেওয়ার জন্য, যদি দর্শকদের কাছ থেকে একটু কথা বলতে চান এবং এখানে যারা মঞ্চে আছেন তাদেরকে যদি কোনো প্রশ্ন করতে চান করতে পারেন, তবে প্রথমে নামটা বলে নেবেন এবং একটা প্রশ্নই করবেন, একজন 3-4টে প্রশ্ন করবেন না। এখানে সামনে এসে করতে পারেন, এখানে সামনে এসে করতে পারেন। আমি শিমল চক্রবর্তীকে, আমি বামপন্থী,
আমার নাম মানিক শাহ। আমি বামপন্থী নেতা শিমল চক্রবর্তী। একটা প্রশ্ন করি, নরেন্দ্র মোদী সৌদি আহ্বানের আগে তাই অর্থনীতিরা কিছু কথা কইছে, ভারতের রিজার্ভটা কত, ফরেন রিজার্ভ, আর IMF যে লাস্ট যে কইছে ভারতের গ্রোথ, এই সম্বন্ধে তাই কি দাদা নেই? এইটা আমার প্রশ্ন। ধন্যবাদ, সঙ্গে থাকুন, উত্তরটা উনি দেবেন। 2014 সালের আগে জিডিপির ভারতবর্ষের মধ্যে কি ফিগার ছিল এক্স্যাক্টলি এই তথ্য এখন আমার কাছে নেই। এখন 7 পয়েন্ট সামথিং জিডিপি আমাদের দেশের মধ্যে গ্রোথ করছে। যাই হোক, এ হচ্ছে জিডিপি। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর 8 বছর আমাদের সামনে তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। এখন এই প্রধানমন্ত্রী হওয়ার সুবাদে আপনারাও আছেন, আমরাও আছি। কে কেমন আছেন এটা বাড়ি ঘরেতে চর্চা করলে আপনারা বুঝবেন। এখন একটা সরকারের কাছে আমরা কি চাই, এটা যে দলের সরকারই হোক। এখন সরকার বলতে শুধুমাত্র যদি আপনি রাজ্যটাকেই দেখেন, রাজ্যের আলাদা কোনো সংবিধান নেই। দেশের সংবিধানের চৌহদ্দির মধ্যে দাঁড়িয়ে রাজ্যটাকে চলতে হয়। আমাদের দেশের সরকার কতগুলো নিয়ম কানুনের বেড়াজালে রাজ্য সরকারগুলি কিভাবে চলবে এগুলির নির্দেশনা আমাদের সংবিধানের মধ্যে দেওয়া হয়েছে। এখন আজকে গতকালকে যে বাজেট প্লেস হয়েছে এটা সবাই অবগত আছেন। কোন কোন জিনিসের দাম বেড়েছে, কোন কোন জিনিসের দাম কমেছে, এগুলিও আপনারা দেখেছেন। যেগুলির দাম কমেছে তার সঙ্গে কোনো গরিব মানুষের লেনাদেনা নেই। যেগুলির দাম বেড়েছে তার সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক কি থাকতে পারে এটা আমার জানা নেই। কিন্তু মুদ্রা কথা হলো রেগার বাজেট কমেছে, মুদ্রা কথা হলো কৃষির বাজেট কমেছে, মুদ্রা কথা হলো খাদ্যে ভর্তুকি কমেছে, মুদ্রা কথা হলো পেট্রোপণ্যের ভর্তুকি কমেছে। ভবিষ্যতে এগুলির দাম বাড়বে। ফলে আরেকটা অর্থনৈতিক সংকট আমাদের সামনে আসছে আগামী কিছুদিনের মধ্যেই। আমাদের দেশের সরকার 7 লক্ষ টাকা পর্যন্ত কর মুকুবের একটা ঘোষণা করেছেন। এটা সরকার সিদ্ধান্ত নিয়েছেন, সরকার মনে করেছেন যে মধ্যবিত্ত মানুষ এটা করা দরকার। কিন্তু মধ্যবিত্তের বাইরেও তো বেশিরভাগ মানুষরা আছেন যারা কর দেন। এখন এই করটা হচ্ছে ইনডাইরেক্ট কর ট্যাক্স। এখন ইনডাইরেক্ট ট্যাক্সের বিভিন্ন হার আছে জিএসটির। এখন এই জিএসটি হারের উপর ভিত্তি করে সংক্ষেপে বলার হচ্ছে এই যে বাজেট সরকার তৈরি করেছেন, এই বাজেটের মধ্যে দিয়ে এটা পরিষ্কার আমাদের দেশের সরকারের দৃষ্টিভঙ্গি এদেশের শ্রমজীবী মানুষ, গরিব, নিম্ন মধ্যবিত্ত তাদের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ। এবারকার বাজেট এখানে সাধারণ মানুষ এই বাজেট দিয়ে উপকৃত হবেন না, এতেই পরিষ্কার। এই যে সবকা সাথ সবকা বিকাশের কথা বিজেপি বলছে, এর স্লোগানের সাথে এবার যে বাজেট তারা তৈরি করেছেন তার কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, আরো কেউ যদি কিছু প্রশ্ন করতে চান, মহিলাদের মাঝখান থেকে যদি কেউ বলতে চান, মহিলারা কেউ কিছু বলবেন কি? কোনো মহিলা আছেন কি? কোনো মা, কোনো বোন বলবেন কিছু? ঠিক আছে, ভাইদের মধ্য থেকে কেউ বলতে চাইলে বলুন বলুন। আমার নাম পুলজিৎ সাহা। আমি বামপন্থীর শিমলদাকে একটা প্রশ্ন করতে চাই। উনি যে ভাতা নিয়ে কথা বলেছেন, বিজেপি সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত হয়েছে 2018-তে, কিন্তু আমি নাম দিয়ে তথ্য দিয়ে আপনাকে বলছি, আমাদের নতুন 12 নম্বর ওয়ার্ড, পুরনো 11, আপনারা চন্দন বসাক উনি ওনার মিসেস একসঙ্গে থাকেন। ওনার মিসেসকে আপনারা কি করে স্বামী পরিত্যক্ত ভাতা দিয়েছেন? যদি আপনার কথাটা সত্য হয়ে থাকে দেওয়াটা উচিত হয়নি। আমি সবার সামনে বলছি, তখনকার সময় যারা দিয়েছেন দেওয়া ভুল। ঠিক আছে, এর অর্থ এই না, এর অর্থ এই না, না না, যেটা ভুল এটা স্বীকার করা ভদ্রলোকের পরিচয়। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর পাওয়া গেছে। এই প্রশ্নের উত্তর 4,23,000 ভাতা প্রাপকের মধ্যে 2-4টা এরকম অনিয়ম যদি হয়েছে এটা ভুল হয়েছে। কিন্তু বেশিরভাগ যারা ভাতা পান এই বামফ্রন্ট সরকারের, একটু শিমলদা, এই প্রকল্প বামফ্রন্ট সরকারের 33 রকমের ভাতা বামফ্রন্ট সরকার ত্রিপুরা আমি এখানে দর্শক বন্ধুরা যারা আছেন, আমি সকলের কাছে করজনের আবেদন করব। আমরা বিগত 25 বছর আমলে বহুত হাজারো ঘটনা আছে। আমরা কারুর নাম বলে কাউকে ছোট করতে চাই না। সবাই এই রাজ্যের মানুষ, সবাই এই আমাদের শহরের মানুষ, এই বিধানসভার মানুষ। যেই দিল পার্টি করতে পারে করুক, যার যার ব্যক্তিগত বিষয়। ঠিক আছে, আপনারা কারুর নাম বলবেন না,
প্লিজ যদি কোনো তথ্য থেকে বলবেন। ঠিক আছে, মাইকটা কারণ দিন। নাম আমার কাছেও হাজারো আছে, এদিকে কেউ, হাজারো বলুন। আছে, আমি অনুরোধ করছি ঠিক আছে। কারোর নাম বলবেন না। ঠিক আছে, বলুন, মাইকটা দিন ওনাকে, নামটা বলবেন, সংক্ষেপে বলবেন। নমস্কার, নাম সুকান্ত ভট্টাচার্য। আমি শিমুলদার কাছে প্রশ্ন করতে চাই। আবার ওনাকেই? হ্যাঁ। আরো 3 জন আছে তো এখানে। না, এটাই যে উনি তো বললেন যে পেট্রোলের দাম 100 টাকা। আগে পেট্রোল বাজারে থাকতো 15 দিন, আর বাকি 15 দিন থাকতো ব্ল্যাকে, তখন ছিল 150 টাকা। তো পেট্রোলের দামটা তখন তো আরো বেশি ছিল। যদি ফরেন লিকার শপের দোকান বেড়ে থাকে, সঙ্গে সঙ্গে বিউসিও বেড়েছে, সেটা বললেন না কেন? Thank you. ধন্যবাদ। ব্ল্যাক কিন্তু পেট্রোল এখনো হয়, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। থ্যাংক ইউ। বলুন। পেট্রোলিয়াম প্রোডাক্ট আমাদের ভারতবর্ষের সরকারের নিয়ন্ত্রণে, এটা রাজ্য সরকারের দপ্তরের আওতায় নয়, খাদ্য দপ্তর তারা নজরদারি করেন। এখন ভারতবর্ষের সরকার ভারতবর্ষের কোন কোন প্রান্তে কি পরিমাণে পেট্রোলের পাম্প দেবেন এটা সরকারের নীতির মধ্যে পড়ে। এখন ওই সময়ে পেট্রোল পাম্প কম ছিল, তার দায়িত্ব বামপন্থী ফ্রন্ট সরকার নেবে কেন? আগের সরকার যারা ছিলেন তারা নীতি গ্রহণ করেননি। 2014-2018 মোদী সরকার এসেছেন। এখন দাম উঠা নামার যে বিষয়, এখন পেট্রোলের দাম নিয়ন্ত্রণ কে করে? ডিজেলের দাম নিয়ন্ত্রণ কে করে? তখন যদি 60 টাকা লিটার হয়, এখন 100 টাকা হয়েছে। তো 2014 সাল 60 টাকা, মানে 67 বছরে 60 টাকা, 8 বছরে 100 টাকা, 40 টাকা বৃদ্ধি। তাহলে 8 বছরে 40 টাকা বৃদ্ধি কত গুণ? তাহলে পেট্রোল পাম্প বেড়েছে বলে দামও বাড়বে? তাহলে কম থাকলেই ভালো। আমি সরকারি নিয়ন্ত্রণে যে তেল পাই, ব্ল্যাক মার্কেট, আরে ব্ল্যাক মার্কেট কোথায় নাই? কালোবাজারি কোথায় নাই? গোটা ভারতবর্ষের মধ্যে তো কালোবাজারি। এই কালোবাজারি বন্ধ করবার জন্য আইন চাই, ব্যবস্থা চাই, সরকার নিতে হবে। কালোবাজারি করছে কারা? মজুতদাররা। এই মজুতদারদের কারা নিয়ন্ত্রণ করছেন? ঠিক আছে, শেষ ফলে আমি আপনার যে প্রশ্ন, আপনি ভালো প্রশ্ন করেছেন, কিন্তু আপনাকেও বুঝতে হবে পেট্রোলিয়াম ডিপার্টমেন্ট আমাদের দেশের কেন্দ্রীয় সরকার পরিচালনা করে। দাম নিয়ন্ত্রণ, এটা ওঠানামা, এটা কেন্দ্রীয় সরকারের এখতিয়ারে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আরো একজন দর্শকের কথা শুনবো। কেউ যদি কোনো প্রশ্ন করতে চান করুন, বলুন। নমস্কার, আমার নাম সুদেব দেবনাথ। আমি শিমুলদার কাছে একটি প্রশ্ন করব। সামাজিক বাসন নিয়ে আপনি বলছেন 1 লাখ ভাতা আমাদের সরকার কেটেছে। আমি আপনাকে পুরা গ্যারান্টি করে বলছি, আমাদের পঞ্চায়েতে টোটাল 10টি ভাতা কেটেছে। 10টি ভাতার ভিতরে 8 জন পুরা চাকরি করে, তারা এই ভাতা বাদ করেছে। আর 2 জন তারা স্বামী থাকতো ভাতা পাইছে, এই কারণে স্বামী ভাতাগুলি বাদ গিয়েছে। এটি আমি বলবো। সংক্ষেপে বলবেন একদম। থ্যাংক ইউ। আপনি পঞ্চায়েতের উপপ্রধান, ফলে আপনি আপনার পঞ্চায়েতের স্ট্যাটাস জানেন, আপনি একটা দল মেনটেন করেন। এখন দলের সম্মান মর্যাদা রক্ষার প্রশ্নে এই স্ট্যাটাস আমি আমার কাছে উপস্থিত করবেন, এটা ঠিক। কিন্তু আপনার পঞ্চায়েতের মধ্যে আপনি যদি দেখে থাকেন এটা অনিয়ম হয়েছে, নিয়মের মধ্যে আপনি বাদ দিয়েছেন, এটা আপনার এখতিয়ার, আপনাকে অভিনন্দন। কিন্তু বাদ গেছে। যখন তাদেরকে ভাতা দেওয়া হয়েছিল, চাকরি যখন পেয়েছে তার আগে ভাতা দিয়েছে। তখনকার সময়ে যারা ছিলেন, চাকরি করেন, এই ভদ্রলোক ভাতা পান না, চাকরি করেন তার মা ভাতা পেতে পারে, তার বাবা ভাতা পেতে পারে, কিন্তু সরকারি চাকরি করেন, একদিকে বেতনও পান, একদিকে ভাতা পান, এই ধরনের দৃষ্টান্ত যদি থাকে তাহলে ওই ভদ্রলোকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া দরকার। তুমি সরকারি চাকরি করো আবার ভাতাও পাও, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া দরকার। সরকারের কি ভূমিকা ছিল তৎকালীন সময়ে? আপনারা যখন সরকারে এলেন, সরকারের কি ভূমিকা ছিল? ঐতিহাসিক ভুল। আপনি যখন সরকারে এলেন, তারপরে ভাতা কেটে দেওয়ার আগে যেই ভদ্রলোককে দেখেছেন তুমি সরকারি চাকরি করো আবার সামাজিক ভাতা পাও, আপনার দায়িত্ব ছিল তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার দরকার। এই দুইটা বেতন ভাতা তো পাওয়া যায় না। ঠিক আছে, আমি বললাম তো এটা হয়েছে, যদি হয়ে থাকে মাত্র সরকার 5 বছরের কাজ চলছে, তো আইন তো কানুন তো সবই ঠিক আছে, সেগুলো সেজন্যই তো সিদ্ধান্ত নিয়ে তার ভাতা বাদ দিয়েছেন। ভাতাটা ধরতে হবে, সেজন্য তো বাদল বাবুকে ধরা হয়েছে। অপেক্ষা করুন না, আসবে। বাদল বাবুকে ধরে রাখতে পারেননি, বাদল বাবুকে ধরে রাখতে পারেননি, বাদল বাবুকে ধরে রাখতে পারেননি। বেইল লক্ষণ মার্ডার কেসের আসামিও পায়, মুক্ত রাখেন। যারা ধরা হয়েছে আগে মাথাগুলোকে সব এজেন্সি তো আপনাদের বাদ পড়েছে। আমাদের চঞ্চলদা বলেছে সব এজেন্সি আপনাদের, সব এজেন্সি আপনারা এফডিআই আনুন,
এফটিআই আনুন, ঠিক আছে। কয়েকদিন হয়রানি করতে পারবেন, ঠিক আছে। কিন্তু ডকুমেন্ট নাই। ঠিক আছে, অপেক্ষা করুন। হ্যাঁ, আমরা অপেক্ষা করুন। আপনি আরে সেই 5 বছর মনে আশা তো করুন অপেক্ষা করলাম। শিমুল বাবু, 5 আমরা বছর অনুষ্ঠানের অপেক্ষা শেষ করলাম। মুহূর্তে। সমস্ত এতগুলো এজেন্সি আপনাদের আছে। এতগুলো কথা বললেন, একটু সময় দিন Please, শিমুল বাবু। please, এতগুলো শেষ করুন। কথা বললেন, এত কিছু বললেন, বিজেপির 5 ভাগের কথা বললেন। 25 বছরের এই রাজ্যের মানুষের হাজার হাজার কোটি কোটি টাকা, এই রাজ্যের হাজার হাজার মানুষের রোজমিলির টাকাটার কথা Thank you, thank you, thank একবারও you. বললেন না। আপনার কথা আমি একবারও ধরলাম, বললেন না। আমি আপনার কথা একবারও ধরলাম। বললেন না। আপনি কে করবে? বলতে বলে যান। আমানত ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি আপনারাও দিয়েছিলেন। আপনারা বলছেন আমানত ফিরিয়ে এই দেওয়ার রোজবেলি প্রতিশ্রুতি কাণ্ডে আপনারাও তদন্ত দিয়েছিলেন। করবেন, রোজবেলির সঙ্গে যারা যুক্ত তাদেরকে অ্যারেস্ট করবেন। সিবিআই এসেছে ত্রিপুরায়, ক্লিন চিট দিয়ে চলে গেছে টাটা। ত্রিপুরা রাজ্যের মধ্যে আপনারা যারা তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, চুরি তো হয়েছে, চুরি তো হয়েছে। কেউ বললে হবে নাকি? আপনাদের আমলে তো বললে হয়েছে। হবে নাকি? আপনাদের আমলে তো বললে তো হবে না। আপনি বলুন চুরি আমাদের হয়নি। রাজ্যের আপনি কোনো বলুন, সমন্বয় আপনি আমাদের বলুন, রাজ্যের কোনো আপনি বলুন না, চুরি হয়নি। আপনি বলুন না চুরি হয়নি। রুজবেলি সম্বন্ধে আমার দুটো কথা আছে। চুরি করেননি। আগে শুনে বলুন, আপনি বলুন না চুরি হয়নি, রুজবেলি টাকা হয়নি। মানুষ সর্বসাধারণ হয়নি। মানুষ সর্বসাধারণ হয়নি। আপনি বলুন না কথাটা। দেখছে, মানুষ দেখছে, আপনি বলুন। মানুষ দেখছে। আপনি বলুন না শুনে নিন, রুজবেলি সম্বন্ধে আমার দুটো কথা আছে। অপশান্ত হয়নি। সমস্ত এজেন্সি গরিব মানুষের টাকা লুণ্ঠিত হয়নি। আরে শুনুন, শুনুন। ব্লকে কেলেঙ্কারি হয়নি। টাকা জমা দিয়েছে, তাদের টাকা অমরপুর ব্লকে সোলার লাইটের কেলেঙ্কারি হয়নি। প্রকাশ করছি। অস্বীকার করতে পারবে? যাই বলুন, অমরপুর সোলার লাইটের কেলেঙ্কারি হয়নি। আমি একটা কথা বলছি এখানে, আমার কথা হয়নি শুনুন। কেলেঙ্কারি। আপনারা ব্যবস্থা নেন। দর্শকদের উদ্দেশ্য করে কেন বলছি। নিলেন না? আপনারা আমি ব্যবস্থা দর্শকদের নিলেন না উদ্দেশ্য কেন? করে বলছি, আপনাদের CBI এসছে ত্রিপুরা। আমার প্রশ্ন, CBI আপনাদের এসছে দুজনকেই ত্রিপুরা। প্রশ্ন। CBI চলে গেছে। আরে CPM এর এবার প্রতি বলতে যে পারবো না। আপনাকে শিমুল বাবু, আপনাকে আপনারা প্রশ্ন। বলছেন ক্ষমতায়। প্রশান্ত বাবুকে দুর্নীতি হয়ে প্রশ্ন। থাকলে রুজবেলি সম্বন্ধে আমার দুর্নীতিবাজদের কেন প্রশ্নটা জেলে শুনুন। পুরতে পারলেন না? আপনি রুজবেলিতে সারদার কথা বলুন। রাজ্যের সরকার- সারদার জন্য কয়জন জেলে আছে? আপনি সারদা নিয়ে থাকুন। এর থেকে মুক্ত হয়ে যান। রুজবেলি জেলে সারদা নিয়ে থাকুন। সারদা আপনি জেলে রুজবেলি নেই। থেকে সারদা নিয়ে থাকুন। আপনি সারদা থেকে আরে রাজ্যের কথা বলছি আমি। কথা আরে আপনারা রুজবেলির কথা সরকারের বলছেন, আপনি ক্ষেত্রে রুজবেলির কথা অসুস্থ বলছেন। বলেছিলেন, আপনি আরে মমতা ব্যানার্জির রুজবেলির কথা বলছিলেন, রুজবেলির কথা রুজবেলি বলছিলেন। ছেড়ে রাজ্যের কথা বলছি। আরে আপনার জন্য সারদার দায়িত্ব দেওয়া হলো। আপনাকে সারদার দায়িত্ব দেওয়া হলো। আপনি সারদা নিয়ে ভাবুন। আর আপনি রুজবেলির কথা সারদা বলুন। নিয়ে ভাবুন, আর আপনি রুজবেলির রুজবেলি কথা নিয়ে ভাবুন। বলুন। ঠিক আছে, ঠিক আছে। বিভিন্ন ইস্যু রয়েছে নির্বাচনের আগে, শুনুন, যেগুলো নিয়ে আমার বলতে একটা শুরু করলে শেষ হবে না। সারদা নিয়ে আপনি সারদা নিয়ে ভাবুন, আর আপনি রুজবেলি বিগত নিয়ে ভাবুন। 25 বছরে কি করেছেন এই রাজ্যের মানুষের সাথে? আমলে বিভিন্ন চিটফান্ড সংস্থাগুলি জনগণের অর্থ আত্মসাৎ করেছে। তার জন্য বিজেপি সরকার সারদা নিয়ে প্রতিশ্রুতি কয়জন দিয়েছিল। জেলে দাদা? বিজেপি সরকার সারদা নিয়ে প্রতিশ্রুতি কয়জন দিয়েছিল, জেলে? ক্ষমতায় আসলে পরে প্রত্যেকের আমানত ফিরিয়ে দেওয়া হবে। সবচেয়ে ভালো একজন কি করেছে? পেয়েছে। এই রাজ্যের 80 সবচেয়ে 70 ভালো কে 90 জন করেছে? কোন না কোন চিটফান্ড সবাই কিছু না কিছু করেছে। একজন পেয়েছে বিজেপি অভিনেতা তাপস পালের কেন অকালে মৃত্যু হয়েছে? ঠিক আছে, একজন আমরা শেষ অভিনেতা মুহূর্তে- তাপস পালের আমরা কেন শেষ অকালে মুহূর্তে মৃত্যু আছি। হয়েছে দাদা? Please, please stop করুন। মৃত্যু হয়েছে, আর একজন আরেক বলবেন। জিনিস কিন্তু সরকার ঘোষণা পেনশন হয়নি। নিয়ে ফেলেছে। প্লিজ, বিচার আমরা শেষ মুহূর্তে, মৃত্যু অনুষ্ঠানের হতেই শেষ পারে। মুহূর্তে বিচার একেবারে মৃত্যু একেবারে সংক্ষিপ্ত কয়েকটা প্রশ্ন করব, সংক্ষেপে উত্তর চাইবো, ইয়েস নোর মধ্যে দেবেন। অমরপুর সম্বন্ধে একটি প্রশ্ন আমার আমি আসছি, আপনার কাছে আসছি। আপনার কাছ থেকেই আমি শুরু করব অনুষ্ঠানের শেষ প্রশ্ন এগুলো। আপনারা কতটা সিটে প্রার্থী দিয়েছেন, কতটা আসন পাবেন, কি বলবেন জনগণের উদ্দেশ্যে? সংক্ষেপে বলুন। আরে আমরা কয়টা পাবো না পাবো না জনার্দন ভোটাররা নির্ণয় করবে কয়টা দিয়েছেন সেটা জানার তো অধিকার আছে। তো আমরা 30টা দিয়েছি। 35টা 30টা 30 না তো। 30টা হ্যাঁ। কতটা আসন পাবেন বলে আশা করছেন? কতটা ভাষণ পাবেন জনতা নির্ণয় করবে এই রাজ্যের সার্বিক পরিস্থিতির উপর বিচার করে, যে প্রতিশ্রুতি দিয়ে আপনার ব্যক্তিগত প্রত্যাশা, আমার ব্যক্তিগত প্রত্যাশা। ব্যক্তিগত জনগণের মনের কথা তো আমি বলতে পারবো না। আমরা জনগণের কাছে ভোট চাইছি, ভোটারদের কাছে ভোট চাইছি, জনগণ আমাদেরকে আশ্বাস দিচ্ছেন, বাকিটা ভোট বাক্সে প্রমাণিত হবে যখন নির্বাচন কাউন্টিং দিন তার প্রমাণ হবে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই মহকুমাতে প্রশান্ত বাবু সহ এই রাজ্যে এই মহকুমার যত বিজেপির নেতৃত্বরা ছিল হলাও করে বক্তব্য রেখে বলেছিল, এই রাজ্যের সেই সমস্ত 25 বছরে বামের নির্যাতিত যারা হয়েছিলেন বিজেপি দ্বারা, অবাম সমর্থক ঠিক ঠিক আছে, ঠিক আছে, আমরা শেষ করি, আমরা শেষ করি। আমার কথা শুনুন। আপনি বলুন, যদি আপনারা আসন পান, জয়ী হন, এই অমরপুরের কিভাবে ডেভেলপ করবেন একেবারে সংক্ষেপে? জনগণ লোক আলোচনা করে, বুদ্ধিজীবী লোক আলোচনা করে, জনগণ যা বলবে সেভাবে ডেভেলপমেন্ট হবে। ঠিক আছে। আমাদের নির্দিষ্ট বক্তব্য তো হবে না। জনগণের রায়ে এই এলাকায় বিধানসভার বিধায়ক নির্বাচিত হবে, জনগণের ঠিক আলোচনা আছে, করেই তো নেবে। ঠিক আছে, এবার আপনি বলুন কতটা আসন পেতে পারেন, প্রত্যাশা কতখানি রয়েছে, যদি জয়ী হন এই অমরপুরের কিভাবে উন্নয়ন করবেন? ভারতীয় জনতা পার্টি জয়ের জন্য প্রার্থী দিয়েছে, ভারতীয় জনতা পার্টি জিততে জানে।
ভারত 60-60 জিতবে। ভারতীয় জনতা পার্টি জিততে জানে। 60 আসনে প্রার্থী দিয়েছে সহযোগী দলকে নিয়ে। আমরা 60-60 আসন নিয়ে ক্ষমতায় আসছি। প্রদেশ সভাপতি বলছে 50, আপনি বলছেন 60। বলতে পারুন, সেটা তাদের অভিজ্ঞতায় মূলে। আমি ছোট্ট কার্যকর্তা একজন, আমার চাহিদা থাকতে পারে বড়। আমি যেটা বিশ্বাস করি আমি সেটা বলেছি দাদা। আমি যেটা বিশ্বাস করি, আমাকে তো প্রদেশ কমিটির মিটিংয়ে তো আমাকে ডাকা হয় না, বা আমি তো তাদের সাথে সেটা বলি না। আমি সাধারণ কার্যকর্তা, আমি ছোট্ট কার্যকর্তা, আমার আশা বিরাট। আমার যেটা বিশ্বাস, মানুষের যতটুকু স্বতঃস্ফূর্ততা আমি পাচ্ছি, আমার বিশ্বাস আমরা 60-60 আসন নিয়ে ঠিক আসবো। আছে, ডেভেলপ কিভাবে হবে? আমাদের প্রথম অমরপুরের নগরের অমরপুরবাসী, অমরপুর কেন, অম্পি, অমরপুর, করবুক, গন্ডাচড়ার বাসীর আমাদের একটা আশা, আমরা সেটা দীর্ঘ 5 বছরে অনেক কাঠখড় পুড়তে হয়েছে, যেটা 25 বছর সিপিএম করেনি। আমাদের প্রথম আমরা এই 2023 থেকে 2028-এর মধ্যে প্রথম কাজটা যেটা বসে ডিপিআর তৈরি হয়ে গেছে। আমরা অমরপুর থেকে উদয়পুরে যাওয়ার রাস্তাটা আমরা সোজা করব, সেটা আমরা এখানে বলছি। ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের কি প্রত্যাশা রয়েছে? জোট হিসাবে লড়াই করছেন, নির্বাচনে কতটা আসন পেতে পারেন? যদি জয়ী হন, ডেভেলপ কিভাবে হবে এই অমরপুরের? হারার জন্য তো কেউ আসেনি, জয়লাভ করবার জন্যই আমরা ময়দানে। প্রত্যাশাটা জানতে চাইছি। প্রত্যাশা বামপন্থী ফ্রন্ট, কংগ্রেস মিলিত সরকার ত্রিপুরা রাজ্যের মধ্যে তৈরি হবে, এটা গ্যারান্টেড। উন্নয়ন যা দেখছেন আপনি চোখের সামনে, 2-4টা বাদ দিলে পরে সবাই বামপন্থী ফ্রন্ট সরকারের সময়। যা ডেভেলপমেন্ট হয়েছে এইগুলোই তো রক্ষা করতে পারছে না বিজেপি, নতুন করে করবে কি? ফলে আমরা আমাদের এই রাজ্যের বিগত 25 বছরের ডেভেলপমেন্টের কাজ যেখানে শেষ করেছে সেখান থেকে শুরু হবে, যেগুলি বিজেপি ধ্বংস করেছে তা পুনর্নির্মাণ হবে, এবং এই ত্রিপুরা রাজ্যের মানুষ তার আশা প্রত্যাশা যেগুলি ভঙ্গ করেছে বিজেপি, তাদের আশা প্রত্যাশা পূরণ করার দায়িত্ব বামপন্থী কংগ্রেস সরকার তারা গ্রহণ করবে। আমরা আশাবাদী ত্রিপুরা রাজ্যের মানুষ তারা ঘুরে দাঁড়াবেন, পরিবর্তন করবেন, জোট সরকার ত্রিপুরা রাজ্যের মধ্যে তৈরি হবে। ধন্যবাদ, ধন্যবাদ। আপনি বলুন, আপনার কি প্রত্যাশা রয়েছে এই নির্বাচনকে সামনে রেখে? কি হতে পারে সংক্ষেপে? দেখুন, আমরা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে, তার মধ্যে অন্যতম আমাদের অমরপুর। আমি অত্যন্ত আশাবাদী। সার্বিক সমস্ত অংশের মানুষের সঙ্গে কথাবার্তা চলছে আমার। সবাই একটা কথাই বলছে, না ওরা সিপিএমকে চাই, সিপিএম কংগ্রেসকে চাইছে, না বিজেপিকে চাইছে, না তৃণমূলকে তো মোটেই না। সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানটার মধ্যে ওরা যেমন দেখেন, আমাদের শিমলবাবু একটুকে বলছিলেন, মানে ওনারা তৎকালীন সময় গাঁজা গাছ লাগিয়েছেন। তখন শুনুন, আমার কথা বলতে দিন। ঠিক আছে, ওনাকে বলতে দিন, ওনাকে বলতে দিন। মানে কমিউনিস্ট শাসন চলাকালীন অবস্থায় ওরা গাছ লাগিয়েছিল, এরপরে বিজেপি কেটেছিল, এরপরে জল ঢেলেছিল, আবার ড্যাম দিয়ে শুরু হয়েছিল, সেই প্রতিযোগিতা চলছে। বিষয়টা হচ্ছে সে কে কি করলো না, সামাজিক মাধ্যমে আলোচনা সবাই বিস্তৃত সবাই শুনেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে তার থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তাটা কোথায়? একমাত্র রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া অমর ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা সমস্ত অংশে পিছিয়ে সমাজকে নিয়ে, সবাইকে নিয়ে চলার অঙ্গীকার রেখে আমরা তার থেকে পরিত্রাণ দেব। নেশা থেকে শুরু করে যুব অংশের মানুষকে সবাইকে স্বাবলম্বন করব, সেটা আমাদের প্রত্যাশা। এবং বিভিন্ন সময় কমিউনিস্ট থাকতে দেখা গেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন এজেন্ট, যেমন ব্রুজবিলি থেকে শুরু করে বিভিন্ন এজেন্টগুলোর নাম দিয়ে অনেক লক্ষ লক্ষ টাকা উদাসীন করে নিয়ে গেছে ত্রিপুরা রাজ্যের মানুষ থেকে। তো উন্নয়ন থাকতে ওর কথা প্রত্যেকার হবে, যা কিছু ছিল নেতা পাটা চুনিবর্তি সব খেয়ে নিয়েছে। আর রইল বর্তমান সময় বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স, আমি বলছি না উদ্যোগ কর্মসংস্কৃতি আছে, বিভিন্ন মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে কেউ আশা বন্ধন থেকে শুরু করে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ঋণে জর্জরিত। তো সেখান থেকে পরিত্রাণ পেতে গেলে আমাদের কেন্দ্রীয় মিনিস্টার আমাদের রামদাস আঠাওয়ালে, আমরা যদি অমরপুর বিজেপির মন্ত্রী আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু অ্যালায়েন্স নেই, সেটাকে বুঝতে হবে। আমাদের কাজ করার জন্য আমাদের মানুষ এগিয়ে দিচ্ছে। তো আমাদের প্রত্যাশা অতটুকু থাকবে যে সমাজের যারা আমাদের মা মাসি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ যারা ঋণগ্রস্ত, আমাদেরকে যদি অমরপুরবাসী জনগণ যদি কোনো দেবতারা যদি ভোট দিয়ে জয় জয়কার করতে পারে, আমরা যদি জিতি, আমরা বলতে পারি এখানটার মধ্যে এই সমস্ত মাইক্রোফাইন্যান্স যারা ঋণ নিয়েছেন সমস্তটা আমরা মুকুব করে সমাজকে স্বাবলম্বিত করে তুলবো, এবং মানে একদম সবাইকে নিয়ে পিছিয়ে পড়া সমাজ ব্যবস্থা সমস্ত মানুষকে নিয়ে আমরা এগিয়ে চলার চেষ্টা করব। ঠিক আছে, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠান মঞ্চে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ জানাই আমরা আপনাদের সকলকে যারা এতক্ষণ টিভির ওপারে বসে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি দেখছিলেন এবং শুনছিলেন। দর্শক বন্ধুরা, আপনারা প্রত্যেকেই অবগত আছেন
আগামী 16 ফেব্রুয়ারি আমাদের রাজ্যে নির্বাচন। এই নির্বাচনে রাজ্যের আপামর জনগণ অংশগ্রহণ করবে। যারা গণদেবতা রয়েছেন তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, এটা আমাদের বিশ্বাস। এবং রাজ্যের যারা নির্বাচন কমিশন রয়েছেন, যারা দায়িত্বে আছেন এই নির্বাচন পরিচালনা করার জন্য, গণদেবতারা যেন তাদের গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে ভয়মুক্ত পরিবেশে প্রয়োগ করতে পারেন, এই ব্যবস্থাটুকু রাজ্যের নির্বাচন কমিশন যেমনটা বক্তব্য রেখেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, তার বাস্তব রূপ দেখাবেন। এই আশা প্রত্যাশা রেখেই আরও একবার এই অমরপুরে এই অনুষ্ঠান মঞ্চের সামনে যে সকল দর্শক বন্ধুরা আছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই প্রত্যেক দিন বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত রাজ্যের 60টি নিউজ চ্যানেলে একযোগে দেখতে ভুলবেন না আপনাদের সবার পছন্দের অনুষ্ঠান কুরুক্ষেত্র 2023।